বিয়ে করেছেন কিন্তু খাটে ঘুমাতে দিবেন না, এটা তো হতে পারে না। এটা কোনো সিনেমা না যে আপনি আমাকে ধমকে বলবেন আর আমি ভয় সুসুর করে ফ্লোরে গিয়ে শুয়ে পড়ব। জি না, আমি কোনো সিনেমার হিরোইন না। আমি নিশাত তাসনিম, সো আমি খাটেই ঘুমাবো। ইউ ইডিয়েট! তুমি আমার ঘরে এসে আমার উপর হুকুম চালাচ্ছ? এক্ষুনি খাট থেকে নামো। আমার খাটে তোমার মতো বেয়াদব মেয়ের কোনো জায়গা নেই। রেগে ক্রুদ্ধ হয়ে কথাগুলো বলল আশিক। আপনি বেয়াদব। বেয়াদব না হলে কেউ মেয়েদের সাথে এরকম অভদ্রতামি করে? হ্যাঁ, হোয়াট? আমি তোমার সাথে কি অভদ্রতামি করেছি? কি করেননি? ঘরে ঢুকে আমাকে লোভী মেয়ে উপাধি দিলেন। আমি নাকি লোভে পড়ে আপনাকে বিয়ে করেছি, আরো যা ইচ্ছে তাই বলেছেন। শেষে কি না আমাকে খাটে ঘুমাতে দিবেন না, এটা কি অভদ্রতা নয়? বেশ করেছি, তোমাকে কথা শুনিয়েছি। ধৈ ধৈ করে নাচতে নাচতে বিয়ে করে নিয়েছো। একবারও জানার প্রয়োজন মনে করনি যাকে বিয়ে করছো সে রাজি কিনা। বিয়েতে যেহেতু রাজি না, তাহলে ফ্যামিলিতে জানাতে পারেননি? আমার সাথে এখন ঘ্যান ঘ্যান করছেন কেন? হ্যাঁ, এই মেয়ে শোনো, আমি বাবা মাকে বলেছি, কিন্তু তারপরেও আমাকে জোর করে বিয়ে দিয়েছে। তার মানে এই না যে তোমাকে আমি নিজের স্ত্রী হিসেবে মানব আর তোমার কথা শুনবো। নিজেরটা 16 আনে ঠিকই বোঝেন। মানে? মানে আমিও কি আর ইচ্ছে করে বিয়ে করেছি? হ্যাঁ, বাবা মাই তো জোর করে বিয়ে দিয়েছে, না হলে আপনার মতো কাটাসকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না। এই, তোর এত বড় সাহস! তুই আমাকে খাটাস বলেছিস? চট দিয়ে সব দাঁত ফেলে দেব। আর তখন কি বলছিলি? আমি তোকে খাটে ঘুমাতে দিচ্ছি না কেন? তুই খাটে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? তুই ফ্লোরে সোফায় ব্যালকনিতে যেখানে ইচ্ছে সেখানে ঘুমা, আমার কিছু যায় আসে না। আমাকে তুই তোকারি করা? আগে যে নিজে বললি সেই বেলায়। আমি তোমার বড়, তাই তোমাকে তুই বলতেই পারি, তাই বলে তুমিও আমাকে তুই বলবে? ছোট হয়েছি তো কি হয়েছে? ছোটদের কি কোনো মান সম্মান নেই? আপনি আমার সাথে যেরকম ব্যবহার করবেন ঠিক সেরকম ব্যবহার আমার কাছ থেকে পাবেন। গট ইট? তুমি তো আচ্ছা ঝগড়ুটে মেয়ে। তোমার সাথে আর কথা বলতে চাই না। খাট থেকে নামো, আমি ঘুমাবো। বললাম তো আমি খাটিয়ে ঘুমাবো, চুপচাপ সরুন এখান থেকে। প্রচুর পরিমাণে ঘাট তেরা এই মেয়েটা। এবার কিন্তু সত্যি চর মেরে সোজা করে দেব তোমাকে। ও মা, আমি কি আপনাকে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, তেরে এসে আশিক বলল, কি করবে তুমি? আমাকে মারবে নাকি? না তো আমি কেন চড় মারবো আপনাকে? আচ্ছা, তো কি করবে? আমি তো জাস্ট চিৎকার চেঁচামেচি করবো, সিনক্রেট শুরু করবো। বলি এক শয়তানি হাসি দিল নিশাত। আশিক অনেক ক্লান্ত, সারাদিন অনেক ধকল গেছে, তাই আর কথা বাড়ালো না। চুপচাপ গিয়ে সোফায় শুয়ে পড়লো। চোখ বন্ধ করতেই রাজ্যের ঘুম এসে ভর করলো চোখে। এদিকে নিশাত বিশ্বজয় করা হাসি হাসছে। ব্যাটাকে জব্দ করা গেল। সারা জীবন শুনেছি বউকে ফ্লোরে বা সোফায় ঘুমাতে হয়, শয়তান জামাইগুলোর কারণে। আর আজ সে ইতিহাস পাল্টে দিয়েছে ভেবেই খুশিতে আটখানা হয়ে নিজেকে বাহবা দিতে থাকলো। তারপর আজকের ঘটনাগুলো এক এক করে মনে করতে থাকলো। নিশাত আর আশিকের পরিবার একটা বিয়ে বাড়িতে যায়। আশিকের বাবা মামুন চৌধুরী সেখানে গিয়ে তার কলেজ ফ্রেন্ড আসাদ জামানের দেখা পান। খুশিতে আটখানা হয়ে দুই বন্ধু মামুন চৌধুরী ও আসাদ জামান কোলাকুলি করেছেন। কলেজ লাইফে মামুন চৌধুরী তার বন্ধু আসাদ জামানকে কথা দিয়েছে আসাদের মেয়েকে তার ছেলের বউ বানাবে। মামুন চৌধুরীর দুই মেয়ে এক ছেলে। বড় মেয়ে মাইশা বিবাহিত, তারপর ছেলে অর্থাৎ আশিক, আর ছোট মেয়ে মাহিরা ক্লাস 10-এ পড়ে। আসাদ জামানের এক ছেলে এক মেয়ে। ছেলে বড়, পড়াশোনা শেষ করে ডাক্তারের পেশায় আছে, নাম আদিব জামান। আর মেয়ে নিশাত জামান, মানে নিশাতই হচ্ছে আসাদ জামানের মেয়ে। এত বছর পর দেখা হওয়ার পরেও মামুন চৌধুরীর বন্ধুকে দেওয়া কথা মনে আছে। এখন যেহেতু এখানে একটা বিয়ে চলছে, তাই মামুন চৌধুরীর বন্ধু আসাদ জামানের সাথে কথা বলে ঠিক করছেন কাজে যেহেতু আছে আজই ছেলের বউকে ঘরে নিয়ে যাবেন। তাই মামুন চৌধুরীর বন্ধু আসাদ জামানের সাথে কথা বলে ঠিক করছেন কাজে যেহেতু আছে, তাই আজই ছেলের বউকে ঘরে নিয়ে যাবেন। এদিকে এসব শুনে নিশাত আশিক দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আশিক কিছুতেই এখন বিয়ে করবে না। ও মাত্র পড়াশোনা শেষ করে বাবার অফিসে বসেছে, 1 মাসও হয়নি, আর এখন কিনা বিয়ে করতে হবে? ও সাফ সাফ না করে দিয়েছে ও বিয়ে করবে না। কিন্তু ওর মা সাফিয়া চৌধুরী ইমোশনাল ব্ল্যাকমেল করে অনেক কষ্টে ওকে রাজি করিয়েছে। অপরদিকে নিশাত মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। কিছুদিন হলো 18-তে পা দিয়েছে। ও এখন বিয়ে করতে চায় না। এখন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার বয়স, এখন কিসের বিয়ে? এক প্রকার চিৎকার চেঁচামেচি করা শুরু করে নিশাত, কিন্তু লাভ হলো না। ওর মা থাপ্পড় মেরে ওকে নিয়ে যায় কাজের সামনে। নিশাত মাকে একটু ভয় পেলেও বাবাকে মোটেও ভয় পায় না।
বাবাকে বলে কিছু হবে না, বাবা যেহেতু নিজেই রাজি তাই চুপচাপ বিয়ে করে নিল। আশিকও তাতে দাঁত চেপে কবুল বলে দিল। বিয়ে শেষ, এবার বিদায়ের পালা। নিষাদ একটুও কাঁদলো না, আর না মা বাবার দিকে তাকালো। অভিমানে মুখ ঘুরিয়ে রেখেছে। তারপরও ওর বাবা ওর মাথায় হাত বুলিয়ে বলল, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, একদিন ঠিকই বুঝবে। ওর মা ওকে ধরে কাঁদছে। নিষাদ কিছু বলছে না। এর ভেতর আদিল দৌড়ে এলো, ওর হসপিটালে কাজ থেকে আসতে পারেনি। যখন বাবা ফোন করে বলল ওর ছোট পরিটার বিয়ে, তখন ছুটে এসেছে। ভাইকে দৌড়ে আসতে দেখে নিষাদ ঝাঁপিয়ে পড়ে ভাইয়ের বুকে অঝোর ধারায় কাঁদছে নিষাদ। আদিলের চোখেও পানি। এটা মনে হয় পৃথিবীর সবচেয়ে করুণ দৃশ্য। ছেলেদের কাঁদতে নেই, যখন তাদের সহ্য করার ক্ষমতা শেষ হয়ে যায় তখন তারা কাঁদে। মামুন চৌধুরী এগিয়ে এসে নিষাদের মাথায় হাত রেখে বলল, মনে করো আজ থেকে আমি তোমার আরেকটা বাবা, আর তুমি আমার মেয়ে। তোমার কোনো সমস্যা হবে না মা। তারপর নিষাদকে নিয়ে মামুন চৌধুরী ও তার পরিবারের সবাই রওনা দেয়। আশিকের মা আগেই চলে গেছেন, বাসায় সব ঠিকঠাক করতে হবে। আশিক কোনো মতে কবুল বলেই বেরিয়ে গেছে। ওখান থেকে রাত 12টায় বাসায় ফিরতে কাজিনরা আর ওর বোনেরা জোর করে ঘরে ঢুকিয়ে দেয়। আশিকের মা বাসায় ফিরেই কাছের আত্মীয় স্বজনদের জানিয়ে দেয় বাকিদের রিসেপশনের সময় ইনভাইট করবে। ঘরে ঢুকেই বিছানায় শটান হয়ে নিষাদকে শুয়ে থাকতে দেখি মেজাজ খারাপ হয়েছে আশিকের। তাই নিষাদকে বিছানা থেকে তুলে লোভী খারাপ মেয়ে যা ইচ্ছে তাই বলে অপমান করে। শেষে বলে ওঠে নিষাদ যাতে ওর খাটে না ঘুমায়। তারপর ঘটনা তো আপনারা জানেনই। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমে তলিয়ে গেল নিষাদ বুঝতেই পারল না। সকালের স্নিগ্ধ ছোঁয়া, সূর্যের আলো অনেক আগেই ফুটেছে, অনেক বেলা হয়ে গেছে। রাতে জানালার পর্দা টানা হয়নি, তাই রোদ টুকরোগুলো এসে পড়েছে নিষাদের মুখে। বিরক্তিতে ছেয়ে আছে মুখটা। কিছুক্ষণ এপাশ ওপাশ করেও লাভ হলো না, তাই উঠেই পড়ল। ঘুম থেকে উঠেই জানালার দিকে বিরক্তির নজর, চোখ ফেরাতেই নজর পড়ল সোফায় বাঁকা তেরা হয়ে শুয়ে থাকা আশিকের দিকে। আস্তে আস্তে উঠে সোফার দিকে এগিয়ে এসে আশিকের দিকে ঝুঁকে হাত দুটো আশিকের মুখের কাছে নিয়ে বলতে লাগলো, বেটা কারুস, ইচ্ছে তো করি কামচে টকটকে লাল গাল দুটো টেনে চিড়ে ফেলি। কাল রাতে জানালার পর্দা টানালি না কেন? হ্যাঁ, এখন আমার রাতের ঘুমটা ভেঙে গেল। দূর। তারপর রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। এদিকে আশিক হতভম্ব হয়ে আছে। মেয়েটার মাথায় মনে হয় সিট আছে, কি বলে গেল এসব। আশিক নিষাদের আগেই ঘুম থেকে ওঠে। সোফায় ঘুমানোর কারণে কোমর ব্যথা হয়ে আছে, তাই পা টান টান করে কিছুক্ষণ চোখ বন্ধ করেছিল। চোখ খুলতে যেয়ে টের পেল নিষাদ এদিকে আসছে, তাই আর চোখ খুলেনি। নিষাদ কি করে সেটাই দেখতে চেয়েছিল, কিন্তু নিষাদ যে এরকম কিছু করবে আশিক তা মোটেই আশা করেনি। সোফা ছেড়ে কোমর সোজা করতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আশিক। ওয়াশরুমের দরজা খুলে নিষাদ একটা শাড়ি পরে বেরিয়ে আসে। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে। টানা টানা চোখ, চোখের মনি কুচকুচে কালো, পাতলা ঠোঁট, ঠোঁটের পাশেই বাম গালে একটা ছোট্ট তিল, মায়াবী মুখ, ঘন কালো কোমর চড়ানো চুল। একেবারে সুন্দরী না হলো যে কেউ এক দেখাতেই মুখ থেকে মাশাআল্লাহ শব্দটি বেরিয়ে আসবে। এতক্ষণ ধরে আশিক নিষাদকে পর্যবেক্ষণ করছিল মেয়েটার চেহারা। মাশাআল্লাহ হলো স্বভাব আস্তাগফিরুল্লাহ, আস্ত একটা জঙ্গলি, ঘাড় তেরা মাইয়া। নিষাদ হেলতে দুলতে রুমে ঢুকে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে চুল আঁচড়াতে থাকে। হঠাৎ চোখ যায় আশিকের দিকে। আশিক ওর দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। তখনই নিষাদ মুখ বাঁকিয়ে বলে উঠল, আমার কি রূপ বেয়ে বেয়ে ঢক করে পড়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, যদি তাই হয় তো একটা বোতলে ভরে রাখেন। নিষাদের কথায় ধ্যান ভাঙে আশিকের। ধ্যান ভাঙতে আশিক বলল, কি আমার রূপের বাহার? যেই রূপে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাবে, নেহাত আমার হার্ট স্ট্রং বলে বেঁচে আছি। বাবি, মা ডাকছে, তাড়াতাড়ি নিচে আসো, তোমরা কেউ এখনো ব্রেকফাস্ট করনি। বলি মাহিরা আর দাঁড়ালো না। আসছে বলে নিষাদ বেরোতে গেলেই আশিক বলে, বিছানা গুছিয়ে তারপর যাও। নিষাদ চোখ দুটি সরু করে বলল, যে পরে ঘুম থেকে ওঠে নিয়ম অনুযায়ী তাকে বিছানা গোছাতে হয়, তো বিছানা গুছিয়ে তারপর নিচে আসবেন, ওকে? আমি কি ঘুমিয়েছি নাকি? আমি তো জাস্ট কোমরটা সোজা করতে একটু শুয়েছিলাম। সো হোয়াট, বিছানা আপনি গোছাবেন। বলেই নিষাদ গট গট করে বেরিয়ে গেল রুম থেকে। এদিকে আশিক রাগে ফেটে পড়ছে। এই পুচকে মেয়ের এত সাহস, আমাকে আশিককে আদেশ দিয়ে যায় এর ফল তোমাকে ভোগ করতে হবে, আর বিছানা তুমিই গোছাবে। বলেই ফ্রেশ হতে চলে যায়। নিষাদ নিচে নামতে তাহমিনা চৌধুরী বলে উঠল, এ কি মামুনি, তুমি সাজনি কেন? ভালো লাগছে না, পরে সাজবো আন্টি। কে তোমার আন্টি? মা বলে ডাকবে, বুঝতে পেরেছো?
জি। আশিক কই? বলি উপরে তাকাতেই আশিককে নামতে দেখলো তাহমিনা চৌধুরী। সবাই একসাথে খেতে বসেছে। আশিক চুপচাপ খেয়েই যাচ্ছে, কোনো কথা বলছে না। আর নিশাত একটু খাচ্ছে তো একটু সবার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ নীরবতার পর আশিকের বাবা নিশাতকে উদ্দেশ্য করে বললেন, এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মামুনি? সমস্যা হলেই আমাকে বলবে। উত্তরে নিশাত একটা মুচকি হাসি দিয়ে বলল, জি না, আমার কোনো সমস্যা হচ্ছে না, আর কোনো সমস্যা হলেই তোমাকে অবশ্যই জানাবো। খাবারের পর্ব শেষে তাহমিনা চৌধুরী বলে উঠল, নিশাত মামুনি, তুমি আমার ঘরে এসেও। নিশাতের সম্মতি দিয়ে তাহমিনা চৌধুরীর পেছন পেছন ওনার ঘরে গেলেন। তাহমিনা চৌধুরী একটা লাল রঙা কালো পাড়ের একটা সিল্কের শাড়ি আর কিছু গহনা নিশাতকে দিয়ে বললেন, এগুলো পরে রেডি হয়ে নাও, একটু পর তোমাকে অনেকেই দেখতে আসবে। নিশাত ও সায়জা নিয়ে নিজেদের ঘরে এসে আগে নিজের সমস্ত জামা কাপড় আলমারিতে রেখে দিয়ে শাড়ি আর গয়নাগুলো পরে চোখে আইলাইনার আর ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে রেডি হয়ে যায়। নিশাত কাজল খুব কমই পরে। নিচে নামতেই কতগুলো মহিলা এসে নিশাতকে ওনাদের মাঝখানে বসিয়ে দেন। কেউ কেউ প্রশংসা করছে আর কেউ খোঁচাতে ব্যস্ত। ওমা, মেয়ের গায়ের রং দেখি চাপা, আর আশিক ফকফকা ফর্সা, ওর সাথে কি এই মেয়েটাকে মানাবে? পাশের বাসার এক মহিলা বলে উঠল। মাইশা কিছু বলতে যাবে তার আগেই নিশাত বিরক্তি হয়ে মুখ হাসি রেখে বলল, আন্টি, তাহলে আপনার মেয়েকেই বিয়ে দিতেন। আরেক মহিলা বলল। ওমা, মেয়ে দেখি মুখে মুখে তর্কও করে। মাইশা বলল। আন্টিও তো ঠিকই বলেছে। মহিলাটি বলে উঠল, এখন এসব বলে মাথায় উঠাচ্ছ, পরে দেখবে এই মেয়ে তোমাদের নাক কান কাটবে। নিশাত এতক্ষণ চুপ করে থাকলো, গরমে অবস্থা খারাপ। এই মহিলাদের ঘ্যান ঘ্যান তো আছেই। তাই মাইশাকে চিৎকার করে বলল, আপু, আমার এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। সবাই বিস্ময়ে হাঁ করে আছে, যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখছে। এই মেয়ে বড় ননদকে পানি দিতে বলছে, কি ডেঞ্জারাস মেয়ে। মাইশা বলল, আন্টি, আপনাদের তো বউ দেখা শেষ, এবার আসতে পারেন। মহিলাগুলো অপমানের নাক ছিটকে চলে গেল। তুমি কিছু মনে করো না ওনাদের কথায়। ধুর, ওনাদের কাজই এটা। বলে হেসে দিল। সাথে সাথে মাইশাও হেসে উঠল। আচ্ছা, তুমি গিয়ে রেস্ট করো, বিকালে তোমাকে সাজাতে পার্লার থেকে লোক আসবে, সন্ধ্যায় রিসেপশন, ঠিক আছে? বলেই নিষেধ ঘরে গিয়ে শুয়ে পড়তে গিয়ে দেখলো আশিক বিছানা গোছায়নি। ও আর কিছু না করেই এক ঘুম দিল। আশিক সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছে বন্ধুদের সাথে আড্ডা দিতে। বন্ধুরা কেউ জানে না বিয়ের কথা। ও ভেবেছিল বলবে না, কিন্তু একদিন না একদিন ঠিকই জানবে, তখন আর ওর রক্ষে থাকবে না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সব বলল। বন্ধুরা সবাই ওকে চেপে ধরলো পার্টি দেওয়ার জন্য। ওর বন্ধু রিহান বলল, পার্টি পরে হবে, আগে ভাবি দেখবো, চল। রাতে রিসিপশন, তখন দেখতে পারবি। সবাই সম্মতি দিল। ঘুম থেকে উঠেই নিশাত অবাক, কারণ ওর সব জামা কাপড় নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে। ও বুঝতে পারলো এটা কার কাজ। ও আশিক বলে চিৎকার করে উঠল। আশিক এতক্ষণ শাওয়ার নিচ্ছিল। নিশাতের চিৎকারে বুঝতে বাকি নেই নিশাত কেন চিৎকার করেছে। আশিক আস্তে আস্তে গোসল সেরে প্রায় 30 মিনিট পর বেরিয়ে আসে। এর মাঝে নিশাত অনেকবার দরজা ধাক্কা দিয়েছে। আশিক বেরোতেই নিশাত তেড়ে গেল আশিকের সামনে, গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমার জামা কাপড় নিচে ফেললেন কেন? হ্যাঁ, আমার আলমারিতে তুমি জামা কাপড় রাখলে কেন? তো আমি কোথায় রাখবো? ফ্লোরে, বেলকনিতে, যেখানে ইচ্ছা সেখানে রাখো, আমার কিছু যায় আসে না। আমার কথা আমাকেই শোনাচ্ছেন? হ্যাঁ, এবার নিশাত তেড়ে গিয়ে আলমারি থেকে আশিকের সব জামা কাপড় নিচে ফেলে দিয়েছে। আশিক রাগে হাত মুষ্টি বদ্ধ করে ফেলেছে, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। নিশাত এতক্ষণ রেগে গেল, এখন আশিককে দেখে প্রচুর ভয় করছে। আশিক আচমকা নিশাতের হাত মুচড়ে ধরে দেয়ালের সাথে মিশিয়ে নেয়। হাতের ব্যথায় কুকড়ে ওঠে, আহ বলে মৃদু চেঁচিয়ে ওঠে নিশাত। আশিকের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। এবার আর সহ্য করতে না পেরে আশিকের পায়ে হিল দিয়ে চেপে ধরলো। পায়ের ব্যথায় আশিক ছিটকে সরে গেল। রেগে ক্রুদ্ধ হয়ে আশিক বলে, তোমার সাহসের তারিফ করতে হয়। তুমি আমার সাথে পাঙ্গা নিতে চাইছো? সাহসের কিছুই এখনো দেখেননি, সবে তো শুরু। তাই ভালো হবে আমার সাথে লাগতে না আসলে। আশিক অবাক হচ্ছে এমের সাহস দেখে। রেগে রুমের সব জিনিস ভাঙচুর করতে শুরু করে। নিশা ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের জামা কাপড় তুলে ওয়াশরুমে ঢুকে পড়ে যেন কিছুই হয়নি। আশিকের এখন নিজের ওপরই রাগ লাগছে। কেন যে এমের জামা কাপড় ফেলতে গেল। মাথার চুল দু হাতে চেপে খাটে বসে পড়লো। নিশাত 1 ঘন্টা সময় ধরে শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ঘরে প্রবেশ করে আশিককে উদ্দেশ্য করে বলল, এগুলা পরিষ্কার করার ব্যবস্থা করুন, যে কেউ রুমে চলে আসতে পারে।
আশিক কিছু না বলে উঠে ব্যালকনিতে চলে যায়। আপাতত এই মেয়েটার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। বিকেলে পার্লার থেকে লোক এসেছে নিশাদকে সাজাতে। পার্পল কালার গর্জিয়াস শাড়ি, ভারী গয়না, চুলগুলো স্টাইল করে সেট করার সাথে ভারী মেকআপ। যেহেতু আজ রিসেপশন, তাই গর্জিয়াস সাজে আপত্তি করেনি নিশাদ। সাজানো শেষে মাহিরা বলল, ওয়াও বাবি, তোমাকে যা লাগছে না, ভাইয়া তো চোখই ফেরাতে পারবে না। উত্তরে নিশাদ লজ্জা মাখা হাসি দিল। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মেহমানরা সবাই এক এক করে চলে এসেছে। বাকি আছে নিশাতের বাড়ির লোকজন। নিশাত এদিক ওদিক তাকাচ্ছে কখন ওর ফ্যামিলি আসবে। হঠাৎ চোখ গেল সিঁড়ির দিকে। আশিক নেমে আসছে। নিশাতের সাথে ম্যাচিং করে পার্পল কালার শেরওয়ানি পরেছে। বুকের দিকে কালো সুতার ডিজাইন, ব্ল্যাক শুজ, ব্ল্যাক ব্র্যান্ডেড ওয়াচ, চুল সেট করা, ফর্সা ত্বক, সরু নাক, পাতলা ঠোঁট, নাক বরাবর একটা লাল তিল, মনে হচ্ছে কোরিয়ান হিরো। ओ माय गॉड मेरा हार्ट ब्रेक हो गया गो। বলেই বুকের ডান পাশে হাত দিয়ে পড়ে যেতে নেয় নিশাত। তখন দোয়াতে কোমর পেঁচিয়ে ধরে ফেলে আসে। তারপর বলল, ঠিক করে দাঁড়াতে পারো না? আরে আপনাকে দেখেই তো আমার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম, তাহলে নিজেকে সামলাবো কি করে? হ্যাঁ, ও আচ্ছা, তো তোমার হার্ট কি ডান পাশে থাকে? নিশাত নিজের হাতের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলে, জীবনে প্রথম ক্রাশ খাইছি তো তাই। ওর কথা শুনে আশিক হেসে দিল। এনিওয়ে, তোমাকেও অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। নিশাতের পরিবারের সবাই চলে এসেছে। সবাইকে দেখে আর রাগ করে থাকতে পারলো না। মা, বাবা, ভাইকে জড়িয়ে ধরে কথা শুরু করে দিল। ওর বান্ধবীরাও এসেছে। এসে শুরু করেছে বাসর ঘরে কি কি হয়েছে। নিশাত প্রথম থেকে শেষ পর্যন্ত সব বলল। নিশাতের বান্ধবীরা হাসতে হাসতে শেষ। ওরা একটু অবাক হয়নি, কারণ নিশাত কিরকম ওরা খুব ভালো জানে। এর মাঝে আশিক ওর বন্ধুদের সাথে নিশাতের পরিচয় করিয়ে দেয়। সবাই বলে উঠলো, ভাবি তো মাশাআল্লাহ। নিশাতের বান্ধবীরা আশিককে দেখে আফসোসের সুরে বলল, এত সুন্দর হ্যান্ডসাম জিজুর সাথে এসব করা তোর একদম উচিত হয়নি নিশাত। ফটোগ্রাফার ছবি তোলার জন্য নিশাত আর আশিককে এক একবার এক এক পোজ দিতে বলছে। এবার নিশাত বলল, আশিকের গলা জড়িয়ে ধরতে নিশাত একেবারে শক্ত করে আশিকের গলা ধরে রেখেছে। গলা পেঁচিয়ে ধরায় আশিকের যেন দম বন্ধ হয়ে আসছে। নিশাতের দিকে তাকিয়ে বলল, গলাটা হালকা করে ধরতে। নিশাত দাঁত কেলিয়ে আছে, এর অর্থ গলা ছাড়বে না। আশিক তখনকার ঘটনায় ওর প্রশংসা করাতে ভেবেছিল মেয়েটা মনে হয় আর কোনো ঝামেলা করবে না। আশিক তো ভুলেই গেছে ও একটা দস্যি মেয়ে বিয়ে করে এনেছে। রাতের আধারে লক্ষ কোটি তারার মাঝে 4টার দিকে তাকিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নিশাত। মন খারাপ থাকায় ব্যালকনিতে এসেছে। কিছুক্ষণ আগে ওর বাবা, মা, ভাই সবাই বাসায় ফিরে গেছে, তাই মন খারাপ। নিশাত আর আশিক কাল যাবে নিশাতদের বাসায়। নিশাত কাল রাত থেকে একবারও ব্যালকনিতে যায়নি। এখন ব্যালকনিতে সে ভারাক্রান্ত মনটা হালকা হলো। আশিক ঘরে এসে দেখে পুরো ঘর ফাঁকা। মেয়েটা গেল কই? ওয়াশরুমের দরজা খোলা, তার মানে ওয়াশরুমে নেই। ব্যালকনির দরজায় নজর দিতেই হালকা একটু চুল আর শাড়ির আঁচল দেখতে পেয়ে বুঝলো নিশাত ব্যালকনিতেই আছে। আশিক ফ্রেশ হয়ে ধূসর রঙের একটা টি শার্ট আর কালো ট্রাউজার পরে বিছানায় শুয়ে পড়ে। চোখে ঘুম ধরা দিতেই কারো কড়া গলার স্বরে চোখ মেলে তাকিয়ে দেখে নিশাত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আশিক বিরক্তি কণ্ঠে ব্রুকুচকে নিশাতকে উদ্দেশ্য করে বলল, সমস্যা কি তোমার? সমস্যা আমার না আপনার। নিশাতের দিকে প্রশ্নবোধক চাহনি দিয়ে জিজ্ঞেস করল আশিক। মানে? মানে আপনি বিছানায় কেন? হ্যাঁ, দেখো, ঘ্যান ঘ্যান করবা না, ঘুম আসছে, ঘুমাতে দাও। আশ্চর্য, আমি কি আপনাকে আটকে রেখেছি নাকি? আপনার ঘুম আসছে, আপনি ঘুমান, কিন্তু বিছানায় না। আমার ঘর, আমার বিছানা, আর আমাকেই বিছানায় ঘুমোতে দিবে না? হাউ ফানি। শোনো মেয়ে, কাল আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইনি, তাই চুপচাপ সোফায় ঘুমিয়েছি। তাই বলে যে আজও সেরকম হবে এরকম ভেবে ভুল করো না। তাহলে আমি কোথায় ঘুমাবো? আমি কিন্তু সোফায় বেশিক্ষণ ঘুমাতে পারি না, ঘাড় কোমর ব্যথা হয়ে যায়। মুখ ছোট করে বলল নিশাত। নিশাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আশিক বলল, বিছানার একপাশে শুয়ে পড়ো, ভয় নেই। আমি ঘুমের মধ্যে হাত পা ছুরি না। তারপরও যদি তোমার সন্দেহ হয় তাহলে মাঝে কোলবালিশ দিয়ে রাখো। বলেই আশিক নিজেই মাঝখানে কোলবালিশ দিয়ে দিল। নিশাত আস্তে আস্তে হেঁটে অপর পাশে শুয়ে পড়ল। সারাদিন দুজনের উপর অনেক ধকল যাওয়ায় কিছুক্ষণের মধ্যেই দুজন ঘুমের দেশে তলিয়ে গেল। সকালে আগে নিশাতের ঘুম ভাঙে। হাই তুলতে তুলতে পাশে তাকিয়ে দেখে মাঝের কোলবালিশ নেই। আশিক ওর খুব কাছে এসে ঘুমিয়ে আছে। কিছু সময় যাবৎ আশিককে পরখ করে নিতে নিশাতের টনক নড়ে উঠল। এই বেটা আমার এত কাছে কি করে? হ্যাঁ, বলেই আশিককে এক ধাক্কায় খাটের নিচে ফেলে দেয়।
খাট থেকে আচমকা পড়ে গিয়ে আশিক ঘাবড়ে যায়। পরক্ষণে ও নিচে কি করে পড়লো বুঝতে পেরে মেজাজ প্রচন্ড বিগড়ে গেল। সকাল সকাল এরকম কিছু হলে কার না মেজাজ খারাপ হবে। কোমরে অনেকটা ব্যথা পেয়েছে। একে তো বিয়ের দিন রাতে সোফায় ঘুমিয়েছে, তার উপর এখন ধাক্কা খেয়েছে। রাগে চোখ লাল করে দাঁতে দাঁত চেপে উঠে নিশাতের দুবাহু শক্ত করে চেপে ধরে জিজ্ঞেস করলো, সমস্যা কি তোমার? বিয়ের দিন থেকে তোমার সবকিছু সহ্য করেছি, কিছু বলছি না বলে মাথায় উঠতে চাইছো? আমাকে ধাক্কা দিলে কেন? অ্যান্সার মি ড্যাম ইট। আশিক বেশ শক্ত করে নিশাতের বাহু চেপে ধরেছে। নিশাতের মনে হচ্ছে এই বুঝি শরীর থেকে হাত দুটি আলাদা হয়ে গেল, কিন্তু কিছু বলতে পারলো না আশিকের ভয়। গত দুদিনে আশিকের এরকম রাগ দেখেনি। নিশাতের ভয়ে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। নিশাতকে চুপ থাকতে দেখে আশিকের রাগ যেন কয়েক গুণ বেড়ে গেল। নিশাতকে জোরে ঝাঁকিয়ে চিৎকার করে বলে উঠলো, কি হলো? উত্তর দিচ্ছ না কেন? আ- 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 আসলে ঘুম থেকে এই চুপ, একদম তোতলাবে না, সুন্দর করে কথা বলো। যদি তোতলাতে দেখেছি তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। আসলে ঘুম থেকে উঠে দেখি মাঝখানে কোলবালিশটা নেই, আর আপনি আমার পাশ ঘেঁষে ঘুমিয়ে আছেন, তাই কিছু না বলেই ধাক্কা দিয়ে ফেলেছি। চোখ মুখ খিচে একদমই বলে শেষ করলো নিশাত। আশিক তাকিয়েছে চোখ মুখ খিচে তার সামনে দাঁড়িয়ে থাকা নিশাতের দিকে। স্নিগ্ধতার ছোঁয়া লেগে আছে মেয়েটার মুখে। তৈলাক্ত চেহারা, এলোমেলো চুল, চোখ মুখ ফোলা, তার উপর খিচে চোখ বন্ধ করে রেখেছে। আশিক যেন অদ্ভুতে ঘুরে চলে গেছে। নিশাতের ডাকে হুঁশ ফেরে আশিকের। হাত ছাড়ুন, আমার লাগছে, মেয়ে যাওয়া কণ্ঠে বলল নিশাত। নিশাতের কথায় হাতের বাঁধন হালকা করে আশিক কিন্তু ছাড়ে না। কি বলছিলে তুমি? মাঝে কোলবালিশ ছিল না? লুক, কোলবালিশ তোমার সাইডে, মানে তুমি সরিয়েছো, আর বাকি রইলো কাছে ঘেঁষে ঘুমানো। আমি না, তুমি আমার কাছে ঘেঁষেছো। যদি আমি তোমার কাছে ঘেঁষতাম আর কোলবালিশ সরাতাম তাহলে বালিশ আমার পাশে থাকতো, আর আমাকে ধাক্কা দেওয়াতে আমি খাটের ওই পাশেই পড়তাম। আশিকের কথা শুনে নিশাত বুঝলো এটা তার নিজেরই দোষ। বাসায় একা একা ঘুমাতো, তাই খাটের এপাশ ওপাশ গড়াগড়ি করলো কোনো সমস্যা হতো না। কিন্তু এখন তো আর একা নেয়, তাই আমতা করে বলল, আই এম সরি। আশিক কিছু না বলে ওয়াশরুমে ঢুকে পড়ে। নিশাত বসে বসে ভাবতে থাকে। কি করলাম এটা আমি? আমি সত্যি একটা ডাফার। বলেই মনে মনে নিজেকে হাজার খানেক গালি দিতে থাকলো। আশিক বেরোতেই নিশাত ওয়াশরুমে ঢুকে পড়ে। ফ্রেশ হয়ে এসে রুম খালি দেখে নিচে চলে যায় নিশাত। রান্নাঘরে উকি দিয়ে দেখে তাহমিনা বেগম ব্রেকফাস্ট রেডি করছে আর কাজের মেয়েটি সাহায্য করছে। শাশুড়ির পিছনে দাঁড়িয়ে নিশাত বলল, আমি হেল্প করি। পিছনে ঘুরে নিশাতকে দেখে তাহমিনা চৌধুরী বলল, ও মা, মামুনি উঠে পড়েছো? যাও ডাইনিং এ গিয়ে বসো, আমি নাস্তা দিচ্ছি। আর তোমাকে কোনো হেল্প করতে হবে না, আমার রান্না শেষ। আচ্ছা, তাহলে আমি সব ডাইনিয়ে নিয়ে যাই। তাহমিনা চৌধুরী তাকাতেই নিশাত কিউট ফেস করে বলল, প্লিজ মা। নিশাতের কিউট ফেস দেখে তাহমিনা চৌধুরী হেসে দিয়ে বললে, ঠিক আছে। উত্তরে নিশাতও খিলখিল করে হেসে ওঠে। মামুন চৌধুরী এতক্ষণ ঘরে বসে পত্রিকা পড়ছিলেন, এখন ডাইনিং এর দিকে আসছেন। গুড মর্নিং মামুনি। গুড মর্নিং বাবা। তারপর মাহিরাও নেমে এলো। মাইশা কাল রিসেপশনের পরপরই শ্বশুর বাড়ি চলে গেছে। ওর শাশুড়ি অসুস্থ, শ্বশুর নেই। বেশি আসতে পারে না। পরশু বাবা মায়ের অনেক রিকোয়েস্টের ফলে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য হাজবেন্ড পারমিশন দিয়েছিল। তারপরও ভাইয়ের বিয়ের সুবাদে আরো একটা দিন থেকে গেল। মাইশার হাজবেন্ড ব্যবসার সুবাদে কিছুদিন আগে ঢাকার বাইরে গিয়েছে, যার দরুন একমাত্র শালার বিয়েতে থাকতে পারলো না। নিশাত একে একে ডাইনিং এ সব নিয়ে এসেছে। এর মাঝে আশিকও চলে এসেছে। সবাই চুপচাপ খাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। ডাইনিং এ পিনপিনি নীরবতা, শুধু চামচ নাড়ার শব্দ হচ্ছে, যেন কথা বললে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। নিশাত নিচের দিকেই তাকিয়ে আছে, আজ আর আশেপাশে তাকাচ্ছে না। যা করেছে যদি আশিকের সাথে চোখাচোখি হয়ে যায় তাহলে তো লজ্জায় শেষ হয়ে যাবে বেচারি। কি হলো মামুনি, খাচ্ছ না কেন? আমার খাওয়া শেষ। সে কি, তুমি তো কিছুই খেলে না ভাবি? আমি এরকমই খাই। তাই বললে কি হবে নাকি? আমাদের বাড়িতে এসব চলবে না। বলেই তাহমিনা চৌধুরী খাবার তুলে নিশাতকে খাইয়ে দিতে থাকলেন। আমি কি নদীর জলে ভেসে এসেছি নাকি? আমাকেও খাইয়ে দাও। তাহমিনা চৌধুরী আর নিশাত হেসে দিল। তারপর মাহিরাকেও খাওয়াতে লাগলো। আশিকের খাওয়া শেষ, ও রুমে চলে গেল। গাড়িতে বসে আছে নিশাত আর আশিক। উদ্দেশ্য নিশাতের বাসা। কথা ছিল আদিল এসে ওদের দুজনকে নিয়ে যাবে। যেহেতু আশিক কখনো নিশাতের বাসায় যায়নি, তাই চেনার কথাও না। আদিলের হসপিটালে কাজ থাকায় আশিককে অ্যাড্রেস দিয়ে দিল। তাছাড়া নিশাত তো চিরে, তাই কোনো সমস্যা হবে না। দীর্ঘ 1 ঘন্টা সময় পেরিয়ে গাড়ি এসে থামলো নিশাতদের বাসার সামনে। আদিলের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী চলে এসেছে আশিক।
তাই নিশাদকে জিজ্ঞেস করার প্রয়োজন পড়েনি। পুরো রাস্তা কেউ কারোর সাথে কথা বলেনি। গাড়ি থামতেই নিশাদ দরজা খুলে এক দৌড়ে বাসার সামনে গিয়ে কলিং বেল টিপে দিল। নিশাদের কাণ্ডে আশিক কিছুক্ষণ ভ্রুকুটি করে তাকিয়ে থেকে নিজেও গেল নিশাদের পেছন পেছন। অনবরত কলিং বেল বেজেই চলছে। বিরক্ত হয়ে মিসেস জামান নিশাতের মা গেল দরজা খুলতে। দরজা খুলতেই বিরক্তি চলে গিয়ে ঠোঁটের কোণ প্রসারিত হলো। মাকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেই নিশাদ ঘরে ঢুকে গেল। কারণ ও জানে ওর মা এখন ওর চেয়ে আশিককে পাত্তা দিবে বেশি। শুধু নিশাতের মা নয়, বাঙালি নারীরাই এরকম। তাই দাঁড়িয়ে থেকে নিজেকে অপমান করতে চায় না নিশাত। আশিক এতক্ষণ মামের ভালোবাসা দেখছিল। কেমন আছো বাবা? ভেতরে এসো। বাসার ভেতর ঢুকতে ঢুকতেই আশিক জবাব দিল, ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? ভালো বলেই জামাইয়ের খাতির যত্নের কাজ লেগে পড়লেন নিশাতের মা। বাসার ভেতর ঢুকতেই নিশাতের কাজিনরা চাপড়ে ধরলো। একটুর জন্য বেচারি পড়েই যাচ্ছিল। ওদেরকে ছাড়িয়ে নিশাত সোজা বাবার ঘরে গেল। আশিককে দেখে এবার নিশাতের কাজিনরাকে ঘিরে ধরলো। আশিক পড়লো মাইন্ডকার চিপায়। অল্প সময়ের মধ্যেই আশিক হাঁপিয়ে গেল। ও মনে মনে বলতে লাগলো, এদের চেয়ে তো নিশাতের দুষ্টুমিগুলো সহ্য করাই ভালো। বাবার সাথে কথা বলে বেরিয়ে এসে নিশাত হলরুমের দিকে তাকিয়ে দেখে একমাত্র স্বামী ব্যাটালিয়নদের কবজে আটকা পড়েছে। আর তার একমাত্র স্বামী যে প্রচন্ড বিরক্ত সেটা তাহার মুখ দেখেই বোঝা যাচ্ছে। হঠাৎ আশিকের নজর পড়লো নিশাতের উপর। তাই নিশাতকে ইশারা করে বোঝালো ওকে এখান থেকে উদ্ধার করতে, কারণ নিশাতই শেষ ভরসা। আশিকের আশায় এক বালতি পানি ঢেলে শয়তানি হাসি দিয়ে চলে গেল নিশাত। আশিক যখন হতাশ, তখনই তার জন্য দুধ হয়ে এলো তার শ্বশুর মশাই। আসাদ জামান সবাইকে ধমক দিয়ে সরিয়ে দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে আশিককে নিশাতের ঘরে পাঠিয়ে দেন রেস্ট নেওয়ার জন্য। হঠাৎ দরজা বন্ধ করার আওয়াজ কানে আসতেই নিশাত পেছন ঘুরে দেখে আশিক ওর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। এই রে, এবার কি হবে? লোকটা তো আমাকে চিবিয়ে খাবে মনে হচ্ছে। মনে মনে বলল নিশাত। জোরপূর্বক হেসে নিশাত বলল, ওমা, আপনি চলে এসেছেন? আমি কি এসেছি? আমি তো এখনো হলরুমেই আছি। ভাবুক ভঙ্গিতে বলল আশিক। তারপর শক্ত দৃষ্টিতে তাতে দাঁত চেপে নিশাতের দিকে এগোতে এগোতে বলল, আমাকে ওই বিচ্ছু বাহিনীর মাঝে দেখে খুব মজা পেয়েছো তাই না? নিশাত ভয়ে পেঁচাচ্ছে। এখন কি করি? এই লোকটা কি আমাকে মারবে? না 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 না, কি সব ভাবছি আমি? মারবে কেন? এদিকে আশিক ক্রমশ এগিয়ে আসছে দেখে নিশাত তোতলানো কণ্ঠে বলল, আপনি এগোচ্ছেন কেন? তুমি পেঁচাচ্ছ কেন? দেখুন মিস্টার আশিক টাশিক, আর এক পা এগোলে ভালো হবে না বলে দিলাম। আশিক ভেবাচাকা খেয়ে গেল। কি বলে এই মেয়ে? এই তুমি কাকে কি বলছো? কেন আপনাকে? হোয়াট? তা নয় তো কি মিস্টার আশিক টাশিক? এবার আশিক দুষ্ট হেসে বলল, তাহলে তুমি কি বিড়াল? এই একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি বিড়াল হতে যাবো কেন? হ্যাঁ? নিশাত রেগে কটমট করে কিছু বলবে, তার আগেই দরজার অপর পাশ থেকে নিশাতের মা ডেকে ওঠেন। কি রে নিশাত, এতক্ষণ লাগে? জামাইয়ের নাস্তা করা লাগবে না? তাড়াতাড়ি নাস্তা নিয়ে আয় যা। আশিক গা জ্বালানো হাসি দিয়ে বলল, যাও যাও, হাজবেন্ডের একটু খাতির যত্ন করো। তারপর ওয়াশরুমে ঢুকে পড়ে। এদিকে নিশাতের রাগে গা জ্বলে যাচ্ছে। লোকটা আস্ত একটু অসভ্য। তারপর ধপাধপ পা ফেলে আশিকের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে মায়ের কাছে গেল নাস্তা আনতে। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করে যে যার রুমে রেস্ট নিচ্ছে। এমন সময় নিশাতের কাজিনরা সবাই নিশাতের রুমে ঢুকে আশিককে চেপে ধরে ট্রিট দেওয়ার জন্য। ট্রিট না দিলে ওরা আশিককে ছাড়বে না। বেচারা আশিক এসেছে একটু রেস্ট করবে, তা না এখন এদেরকে ট্রিট দিতে হবে। কিছু করার নেই, তাই উঠে পড়লো। নিশাতকে যাওয়ার কথা বলতেই নিশাত না করে দেয়। আশিক আর কিছু না বলে ব্যাটালিয়নদের নিয়ে বেরিয়ে পড়ে। সূর্যি মামা পশ্চিম দিকে হেলে পড়েছে অনেক আগেই, লাল আভা ছড়িয়ে অন্ত যাওয়ার অপেক্ষা। লম্বা সিল্কি চুলগুলো কোমর অবধি ছাড়িয়ে ছাদের রেলিং হাতলে দাঁড়িয়ে আছে নিশাত। একটু আগে শাশুড়ির সাথে ফোনে কথা বলে নিয়েছে। আশিক আর ওর কাজিনরা এখনো ফেরেনি। নিশাতের কাজিনগুলো প্রচন্ড দুষ্টু। এখানে যারা আছে সবাই নিশাতের ছোট। নিশাত ভালোই বুঝতে পেরেছে এরা আজ আশিকের হাল বেহাল করে ছাড়বে। নিচে যেতেই নিশাত দেখলো ওর কাজিনরা সব হলরুমে সোফায় বসে আছে। নিশাতকে দেখিয়ে বলল, আপি, ভাইয়া অনেক ভালো জানিস, আমরা যা বলেছি তাই শুনেছে। ওদের কথায় মন না দিয়ে নিশাত চলল নিজের রুমে। রুমে গিয়ে দেখে আশিক সামান নিয়ে কোমরের তোয়ালে পেঁচিয়ে বেরিয়েছে। খালি গায়ে দাঁড়িয়ে হাত দিয়ে ভেজা চুলগুলো নাড়ছে। নিশাত এক নজর তাকে চোখ সরিয়ে নিল। অন্যদিকে তাকে আশিককে উদ্দেশ্য করে বলল, আপনি এখন শাওয়ার নিলেন যে? তোমার বিচ্ছু ভাই বোনগুলো আমাকে দিয়ে যা ইচ্ছা হয়েছে পূরণ করে নিয়েছে।
না করতেও পারলাম না। আমাকে পাগল করে ছেড়েছে। অস্থির হয়েই এখন শাওয়ার নিলাম। বলতে বলতে নিশাতের দিকে তাকিয়ে বলে, তুমি ওই দিকে তাকিয়ে আছো কেন? আপনি ড্রেস পরে নিন। নিজের দিকে খেয়াল হতেই আশিক তাড়াতাড়ি একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে পরে ফেলে। আদিল হসপিটাল থেকে বাসায় এসে সোজা নিশাতের ঘরে ঢুকে, উদ্দেশ্য তার কলিজার টুকরা বোনকে দেখা। আশিককে বসে থাকতে দেখে ওর সাথে কথা বলে নিশাতের কথা জিজ্ঞেস করতেই আশিক ব্যালকনিতে দেখিয়ে দিল। পেছন থেকে দুটি হাত নিশাতের চোখে চেপে ধরার দেরি নিশাতের বুঝতে দেরি হয় না হাত দুটি কার। চোখ থেকে হাত দুটি ছাড়িয়ে নিশাত শক্ত করে জড়িয়ে ধরে আদিলকে। ভাই বোনের কিছুক্ষণ খুনসুটির পরে আদিল নিশাতের হাতে দুটো চকলেট ধরিয়ে দিয়ে নিজের ঘরে ঢুকে। ব্যস্ততার কারণে রিয়াকে টাইম দিতে পারছে না, এখন একটু মেয়েটার সাথে কথা বলবে। রিয়া আদিলের ভালোবাসার মানুষ, অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। ফ্রেশ হয়ে এসে মোবাইল হাতে নিয়েছে। আদিল উদ্দেশ্য রিয়াকে কল করা। হঠাৎই আকাশ থেকে ঝপ্পাঝপ বৃষ্টি পড়া শুরু হয়। এতক্ষণ বৃষ্টি হওয়ার কোনো আভাসই ছিল না, হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেছে। আদিল রিয়াকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলে নেয়। এক পর্যায়ে রিয়া বলল, কবে বিয়ের কথা বলবে বাসায়? বাবা তো পারে না, আমাকে আজই বিয়ে দিয়ে দেয়। ওর কথায় আদিল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি খুব শীঘ্রই বাবা মাকে নিয়ে তোমাদের বাসায় যাব বিয়ের কথা বলতে। এভাবে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয় আদিল। বৃষ্টির তোড়জোড় যেন বেড়েই চলেছে। নিশাত ব্যালকনিতে এখনো দাঁড়িয়ে আছে। আশিক ঘুমিয়ে আছে। জোরে জোরে বাজ পড়ার শব্দে ঘুম ভাঙলো আশিকের। পাশে তাকিয়ে নিশাতকে না দেখে কপাল কুঁচকে যায় আশিকের। তারপর কিছু একটা ভাবতে আশিক দৌড়ে ব্যালকনিতে যায়। গিয়ে দেখে নিশাত দিব্যি দাঁড়িয়ে আছে। আশিক ভেবেছিল নিশাত হয়তো ভয়ে জ্ঞান হারিয়ে পড়ে থাকবে, কিন্তু না, এই মেয়ে তো কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। নিশাত পাশে কারো উপস্থিতি টের পেয়ে বুঝলো এটা আশিক, কারণ এত রাতে অন্য কেউ ওর রুমে আসবে না। আশিকের দিকে না তাকিয়ে নিশাত বলল, উঠে পড়লেন যে? আশিক নিশাতের কথা জবাব না দিয়ে অবাক কণ্ঠে নিশাতকে উল্টো প্রশ্ন করলো। এত জোরে বাজ পড়ছে, তুমি ভয় পাচ্ছ না? বাজ পড়লে ভয় পাওয়া কি বাধ্যতামূলক নাকি? আশিক ভ্যাবাচাকা খেয়ে গেল নিশাতের প্রশ্নে। তারপর আমতা আমতা করে বলল, না মাহিরা, অনেক ভয় পায় বাজ পড়লে। তাছাড়া অন্যান্য মেয়েরাও ভয় পায়, তাই আমি ভাবলাম তুমিও হয়তো। আশিককে আর কিছু বলতে না দিয়ে নিশাত বলল, আমি বাজ পড়া ভয় পাই না, বাট অন্য কিছু ভয় পাই। কি সেটা? বলা যাবে না, সিক্রেট। পরের দিন বিকেলে নিশাত আর আশিক রওনা দিয়েছে আশিকদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় ট্রাফিক জ্যাম হওয়ায় আশিকদের গাড়ি সহ আরো অনেক গাড়ি থেমে আছে। বিরক্তি নিয়ে বসে আছে নিশাত আর আশিক। হঠাৎ নিশাত বলল, গাড়ি গ্লাসটা নামিয়ে দিন। আশিক কোনো রকম বিরক্তি না করে গ্লাস নামিয়ে দিল। নিশাত মাথা বের করে চারপাশ দেখতে থাকে। পাশের গাড়ির একটা ছেলে বারবার নিশাতের দিকে তাকাচ্ছে, যা নিশাত ছেলেটির দিকে না তাকিয়ে বুঝতে পারলো। এবার নিশাত ছেলেটির দিকে নজর দিতেই ছেলেটি নিশাতের দিকে তাকিয়ে গায়ের টি শার্ট খুলে নড়চড়ে নিজের বডি দেখাচ্ছে। ছেলেটিকে উদ্দেশ্য করে নিশাত বলল, বডি শো করে আমাকে ইমপ্রেস করতে চাইছেন? ইস রে, আপনার বডি একটুও সুন্দর না, কেমন পেটের দিকে ঝুলে আছে। ইয়াক্তু। নিশাতের কথায় ছেলেটি রেগে বউ হবে নাই বা কেন, ওর কত সুন্দর বডি। আর এই মেয়ে বলে কিনা ইয়াকথু। আসলে নিশাত যা বলেছে সবটা ইচ্ছে করে বলেছে। হয়তো ছেলেটার একটু সিক্স প্যাক বডি আছে, তাই বলে নিশাতকে কেন দেখাবে। আশিক এতক্ষণ সবকিছু খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছিল, আর নিশাতের কাণ্ডে মিটিমিটি হাসছিল। জ্যাম ছেড়ে দেওয়ায় আশিক গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে তার আপন গতিতে। নিশাত ব্যাগ থেকে একটা চকলেট বের করে খেতে লাগলো। এগুলো কাল আদিল দিয়েছে। নিশাত আপন মনে চকলেট খাচ্ছে। আশিক গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে নিশাতকে দেখছে আর মনে মনে বলছে, এই মেয়েটা নিজেকে যতটা ম্যাচিওর দেখাতে চায়, তার ছিটে ফোটাও ওর মধ্যে নেই, সবটাই বাচ্চামি। গাড়ি থেকে নেমে নিশাত তাহমিনা চৌধুরীকে জড়িয়ে ধরে মিষ্টি হেসে বলে, কেমন আছেন মা? তাহমিনা চৌধুরীও নিশাতকে দুহাতে আগলে বললেন, তোকে ছাড়া ভালো ছিলাম না, এখন ভালো আছি। মা, মাহিরা কই? ও ঘরেই আছে। নিশাত ভাবতে থাকে এই মেয়েটা দিনের বেশিরভাগ সময় ঘরে থাকে, বিশেষ প্রয়োজন ছাড়া নিচে আসে না। সারাদিন ঘরে করেটা কি ভাবতে ভাবতে রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। কাল থেকে আশিককে অফিস যেতে হবে। এই কয়দিনের অনেক কাজ জমা হয়েছে, তাই সময় নষ্ট না করে শুয়ে পড়ে। নিশাতও ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতে আশিক তার বুকে ভারী কিছু আবিষ্কার করে। মাথাটা নিচু করে দেখতে পায় নিশাত ওর বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। অবাক হয় না আশিক, কারণ একই ঘটনা কাল নিশাতদের বাসায়ও ঘটেছে। আশিক কিছু বলেনি, চুপচাপ নিশাতকে তার বালিশে শুয়ে উঠে পড়েছে। আজও তার ব্যতিক্রম না। মেয়েটা ঘুম থেকে উঠে এই অবস্থা দেখলে ঘুমের রেস ধরেই আশিককে উল্টোপাল্টা কিছু বলে দিবে। হয়তো সেদিনের ধাক্কাটা পুনরায় রিপিট করবে ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে আশিক।
ও মেয়েটাকে 3-4 দিনে ভালোই চিনেছে। আশিক ওয়াশরুমে ঢোকার কিছুক্ষণ পরে নিশাত উঠে পড়ে। আশিক বেরোতেই নিশাত ওয়াশরুমে ঢুকে পড়ে। সবাই ব্রেকফাস্ট করছে। আশিক একেবারে স্যুটবুট পরেই নিচে নেমে এলো। কেই অফিসের জন্য বেরিয়ে পড়বে। খাওয়ার এক পর্যায়ে মামুন চৌধুরী নিশাতকে বলে উঠলো কাল থেকে কলেজ যাওয়ার জন্য বইপত্র সব ড্রাইভারকে পাঠিয়ে নিয়ে আসতেন। কলেজ যাওয়ার কথা শুনে নিশাত তো খুশিতে আত্মহারা। কি ভাবছেন, পড়ালেখা করতে পারবে বলে খুশি? ওহো, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবে বলে খুশি। যদিও নিশাত এতটা খারাপ স্টুডেন্ট নয়, আবার টপারও নয়, মাঝামাঝি সারির স্টুডেন্ট। নিশাত এতটাই খুশি যে খুশির চোটে গ্লাস ভেঙে ফেলে। গ্লাসের সব পানি ছিটকে আশিকের গায়ে পড়ে। আশিক রাগে কটমট চোখে তাকিয়ে আছে নিশাতের দিকে, যেন এখানে কেউ না থাকলে নিশাতকে চিবিয়ে খেত। ওদের কাণ্ড দেখে মা বাবা মাহিরা মিটিমিটি হাসছে। নিশাত এতদিন ধরে এই বাড়িতে আছে, অথচ বাড়িটাই ঘুরে দেখা হয়নি। তাই ঠিক করেছে আজ বাড়িটা ঘুরে দেখবে। বাড়িটা ঘুরে দেখতে দেখতে নিশাত সকালের কথা ভাবতে লাগলো। আশিকের গায়ে পানি ফেলার পর আশিক রেগে খাওয়া ছেড়ে উঠে পড়ে। গটগট করে রুমে গিয়ে চেঞ্জ করে নেয়। নিশাত ভয় আর রুমের দিকে পা বাড়ায়নি। রুমে গেলেই আশিক সমস্ত রাগ নিশাতের উপর ঝাড়বে। নিশাত বাড়িটা ঘুরে দেখে এবার গেল বাগানে। বাগানের এক পাশে নানা রকমের ফুলের গাছ, অন্য পাশে ছোট একটা গোল টেবিল, সাথে চেয়ার। নিশাত গাছের ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। দেখতে দেখতে শেষ প্রান্তে গিয়ে নিশাতের নজর আটকে যায় একটা গাছে। গাছটা কৃষ্ণচূড়া ফুলের। নিশাতের সবচেয়ে প্রিয় ফুল কৃষ্ণচূড়া আর কাঠগোলাপ। খুশিতে নিশাত গাছটার দিকে এগোতে পেছন থেকে ডাক পড়লো, ভাবি কি করছো? নিশাত পেছনে তাকিয়ে মাহিরাকে দেখে একটু মুচকে হাসি দিয়ে বলল, বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু তুমি এখন এখানে কেন? তোমার না এখন স্কুলে থাকার কথা? ওই এমনি ভালো লাগছিল না, তাই চলে এলাম। তাছাড়া তোমার সাথেও তো তেমন কথা হয়নি, তাই ভাবলাম আজ তোমার সাথে গল্প করব। নিশাত ভ্রুকুটি করে তাকায়। আজ হঠাৎ আমার সাথে গল্প করতে কেন চাইছো মেয়েটা? কি জানি, আমার এত সব বুঝে কাজ নেই। তারপর নিশাত আর মাহিরা বাগানটা ঘুরতে ঘুরতে গল্প করতে লাগলো। গল্প করার মাঝে মাহিরা নিশাতের ফ্রেন্ডদের কথা জিজ্ঞেস করে, কয়টা ফ্রেন্ড, কজন ছেলে, কজন মেয়ে। নিশাতও তার উত্তর দিচ্ছে। মাহিরা শুধু নিশাতের ফ্রেন্ড রিজুর কথাই বারবার বলছে, প্রশংসা করছে। নিশাত কিছু একটা আন্দাজ করে নিঃশব্দে হাসলো। আজ আশিক নাক চুলকোবার সময় পাচ্ছে না। বিয়ের কারণে অফিসে আসতে পারেনি, তাই প্রচুর কাজ পেন্ডিং পড়ে আছে, সেগুলোই করছে। পিয়ন কফি দিয়ে গেছে, প্রায় 30 মিনিট হবে। কফি ঠান্ডা বরফ হয়ে আছে। ড্রাইভার নিশাতের সব বই এনে দিয়েছে। নিশাত সেগুলোই গুছিয়ে রাখছে আশিকের রুমে কর্নারে রাখা একটি টেবিলে। বইগুলো গুছিয়ে শাওয়ার নিয়ে নিচে গেল। মা, মাহিরা আর নিশাত লাঞ্চ করছে। বাবা কোনো এক ফ্রেন্ডের বাসায়, আশিক অফিসে। খাওয়া শেষ করে নিশাত রুমে এসে মোবাইল নিয়ে গেমস খেলতে লাগলো। এটা ওর বিয়ের আগের মোবাইল। বিয়ের কিছুদিন আগেই আদিল কিনে দিয়েছিল। গতকালও বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছে। গেমস খেলতে খেলতে নিশাত ঘুমিয়ে পড়ে। আশিক বেশ রাত করে বাসায় এসেছে। কাজ শেষ করতে দেরি হয়ে যায়। রুমে ঢুকেই আশিক শুনতে পেল কেউ ফাটা গলায় গান গাইছে। আশিক অনেক টায়ার্ড। এর মাঝে এরকম ফাটা বাঁশের গলায় গান শুনে প্রচন্ড বিরক্ত। অফিসের ব্যাগ রেখে আশিক ফ্রেশ হতে চলে যায়। আশিক এসেছে দেখে নিশাত ভ্রুক্ষেপ করলো না, কাটে পা ঝুলিয়ে বসে আছে। ওয়াশরুমের দরজা খোলার শব্দে নিশাত সেদিকে তাকিয়ে হাঁ হয়ে যায়। আশিকের মুখ থেকে ফোঁটা ফোঁটা পানি টপ টপ করে পড়ছে। হালকা খোঁচা খোঁচা দাড়ি, মুখের সেই লাল তিল, চোখের পাপড়িগুলো পানিতে ভিজে আছে, ঠোঁট দুটি গোলাপি হয়ে আছে। সিল্কি ভেজা চুলগুলো কপালের উপর আছড়ে পড়েছে। পরনে একটা ব্লু কালার স্লিভলেস গেঞ্জি আর অফ হোয়াইট ট্রাউজার। সব মিলিয়ে নিশাতের কাছে মনে হচ্ছে সে যেন স্বপ্নে কোনো হিরোকে দেখেছে। চোখ বুঝলেই যেন স্বপ্ন ভেঙে যাবে। সে এক ধ্যানে তাকিয়ে আছে আশিকের দিকে, চোখের পলক ফেলছে না। এদিকে নিশাতকে এভাবে ড্যাপ ড্যাপ করে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে আশিক বেশ জোরেই বলল, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে আমাকে চোখ দিয়েই গিলে খাবে। তোমার আমাকে গেলা হলে এবার আমাকে গিলতে দাও। আশিকের কথায় নিশাত বেশ লজ্জা পড়ে যায়। সত্যিই তো, ও কিরকম বেহার মতো তাকিয়েছিল আশিকের দিকে। কিন্তু আশিকের শেষের কথাটা নিশাত ঠিক হজম করতে পারল না। ওনাকে গিলতে দিব মানে কি? নিশাত হকচকিয়ে গিয়ে বলল, মানে? মানে আমি কি খাবো? দুপুরেও কাজের চাপে খেতে পারিনি, তাড়াতাড়ি ডাইনিংয়ে খাবার দাও। নিশাত স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ও। আশিক ভ্রুকুটি করে বলল, কেন, তুমি কি ভেবেছিলে? না কিছু না, আমি আবার কি ভাববো? নিশাত যে কি মিন করেছে তা বুঝতে পেরে দুসরে এসে বলল, তুমি যা ভেবেছো সেটা হলেও খুব একটা খারাপ হতো না। অসভ্য লোক একটা। বলেই নিশাত এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। নিশাত বেরোতেই আশিক হুঁ করে হেসে ওঠে। মেয়েটাকে ভালোই জব্দ করতে পেরেছে সে। আজ খুব ভোরেই নিশাতের ঘুম ভাঙে।
কিছুক্ষণ নীরব থাকার পর নিশাতের মনে হলো ও কোনো শক্ত কিছুর উপর শুয়েছে। জিনিসটাকে দেখতে গিয়ে নিশাত অবাক, কারণ ও আশিকের বুকে আশিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শুয়েছিল। আশিকের এক হাত ওর পিঠে। নিশাত আস্তে আস্তে সরে এলো। ইস, আশিক জেগে থাকলে কি লজ্জাতেই না পড়তে হতো নিশাতকে। ঘড়িতে সকাল 7টা বাজে। আশিক ঘুম থেকে উঠে পাশে নিশাতকে দেখলো না, হয়তো ওয়াশরুমে আছে। কিন্তু না, আশেপাশে চোখ বুলিয়ে ওয়াশরুম ব্যালকনি কোথাও দেখতে পেল না নিশাতকে। পাশে ছোট্ট টেবিলটা এক মগ কফি রাখা। প্রতিদিন ঘুম থেকে উঠে কফি খাওয়া আশিকের ডেইলি রুটিনের মধ্যে পড়ে। কফির মগটা হাতে নিয়ে খুব সফটলি চুমুক দেয় আশিক। চুমুক দিয়েই আশিক ভ্রু কুঁচকায়, কারণ আজ কফির স্বাদটা অন্যরকম। কফিটা বেশ ভালো লাগলো আশিকের কাছে। কফির স্বাদ অন্য দিনের চেয়ে আলাদা হয় আশিকের বুঝতে বাকি নেই কফিটা কে বানিয়েছে। মায়ের হাতে বানানো কফির স্বাদ আশিক খুব ভালো করে চিনে। বাকি রইল মাহিরা, সে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে না। তার মানে কফিটা নিশ্চয়ই নিশাত বানিয়েছে। ব্যালকনিতে দাঁড়িয়ে খুব আয়েশ করে কফির মগে চুমুক দিচ্ছে আশিক, সাথে আশপাশটা দেখছে। হঠাৎ ওর চোখ যায় বাগানের এক কোণায় কৃষ্ণচূড়া গাছের ডালে কেউ ঝুলে আছে। জামা দেখে মনে হচ্ছে এটা নিশাত। মেয়েটা ওখানে কি করছে? এদিকে নিশাত ঘুম থেকে উঠে বাগানে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। এক কাপ কফি হলে ভালো হয়, তাই ছুটে রান্নাঘরে এসে কফি বানিয়ে নেয়। কফি বেশি হয় 2টো মগে ঢেলে 1 মগ নিজের জন্য রেখে অন্য মগ আশিকের জন্য রেখে আসে। তাড়াতাড়ি জেগে গেলে খেয়ে নিতে পারবে, আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তো খাওয়া যাবে না। নিজের জন্য রাখা মগটা হাতে নিয়ে আবার বাগানের দিকে যায় নিশাত। কফি শেষ করে কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে ঝরে যাওয়া ফুলগুলো কুড়িয়ে নেয়। তারপর উপরের দিকে তাকিয়ে ভাবে, এখন যদি বাতাসে ওর গায়ে ফুল ঝরে পড়ে তাহলে ব্যাপারটা দারুণ হবে, কিন্তু এখন তো কোনো বাতাস নেই। আচ্ছা, আমি যদি একটা ডাল ঝাঁকুনি দিই তাহলে তো আমার গায়ে ফুল পড়বে। যেই ভাবা সেই কাজ। সবচেয়ে নিচু ডালটা দেখে নিশাত লাফিয়ে ডালটা ধরার চেষ্টা করে, কিন্তু পারে না। পরে একটা চেয়ার টেনে তার উপর দাঁড়িয়ে নিশাত ডালটা ধরতে সক্ষম হয়, কিন্তু বিপত্তি বাঁধলো চেয়ারটা পড়ে গিয়ে। এখন আর নিশাত নামতে পারছে না, গাছের ঢাল ধরেই ঝুলে আছে অনেকক্ষণ। হঠাৎ করে কেউ কোমর ঝরিয়ে ধরে নিশাত হকচকিয়ে যায়। তাকিয়ে দেখে আশিক। নিশাতকে নামাতে নামাতে আশিক দাঁতে দাঁত চেপে নিশাতকে জিজ্ঞেস করলো, এই সাত সকালে এখানে এসে ঝুলে আছো কেন? সমস্যা কি তোমার? নিশাত আমতা আমতা করে বলে, ওই আসলে হাঁটতে বেরিয়েছিলাম, তারপর গাছ থেকে ফুল নিতে গিয়ে চেয়ারটা পড়ে যায় আর আমি ঝুলে যাই। সিরিয়াসলি? তুমি ফুল নিতে গাছে উঠেছো? এগুলো তোমার দ্বারাই সম্ভব। বলেই আশিক হাঁটা ধরলো বাসার ভিতর। সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছে। আজ আর আশিক রেডি হয়ে আসেনি, যদি আজও নিশাত পানি ঢেলে দেয়। ব্রেকফাস্ট শেষ করে উঠতে নিলেই মামুন চৌধুরী আশিককে উদ্দেশ্য করে বললেন নিশাতকে আজ কলেজে পৌঁছে দিতে। আশিক বলল, আগে তো একাই যেত। আমি এত কথা শুনতে চাই না। আগে ও কিভাবে কলেজ যেত তা আমার জানার দরকার নেই। এখন ও এই বাড়ির বউ, তাই ওর সমস্ত রেসপন্সিবিলিটি আমাদের। আশিক নিশাতকে উদ্দেশ্য করে বলল। আমার সাথে যেতে হলে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও। নিশাত খাবার ছেড়ে দৌড়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল রেডি হতে। আশিক রুমেই রেডি হয়ে নেয়। তারপর দুজন একসাথে বেরিয়ে পড়ে। আশিক ড্রাইভিং সিটে বসেছে আর নিশাত ফ্রন্ট সিটে। গাড়ি চলতে শুরু করলো তার আপন গতিতে। নিশাত গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আশিক মাঝে মাঝে আর চোখে নিশাতকে দেখছে। গাড়ি এসে থামলো কলেজের সামনে। নিশাত নেমে সোজা কলেজের ভিতর ঢুকে গেল। আশিকও গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। কলেজের ভিতর গিয়ে নিশাত তার ফ্রেন্ডদের এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল। ক্লাসের বাকি আর 5 মিনিট আছে, তাই সবাই ক্লাসে চলে গেল। নিশাত যে আজ কলেজে আসবে তা ওর ফ্রেন্ডরা জানে। নিশাত সকালে ফোন করে সবাইকে জানিয়েছে। ফার্স্ট পিরিয়ডে ইংরেজির ক্লাস। ইংরেজি টিচার 1 মাসের জন্য ট্রেনিংয়ে গেছে, তাই একজন গেস্ট টিচার নিশাতদের ইংরেজি ক্লাস নেয়। ক্লাস শেষ করে স্যার যাওয়ার সময় নিশাত দাঁড়িয়ে বলল, এক্সকিউজ মি স্যার, জিলাপির ইংরেজি কি? প্রত্যুত্তরে স্যার বলল, তোমার কি এখন জিলেপি খেতে মন চায় নাকি? আর কোনো কথা না বলেই স্যার ক্লাস থেকে বেরিয়ে গেলেন। ক্লাসের সবাই অট্র হাসিতে ফেটে পড়ল। নিশাত ভ্যাবলার মতো তাকিয়েছে স্যারের যাওয়ার পানে। তারপর নিজের মনকে বুঝালো, কাম অন নিশাত, কি এত ভাবছিস? স্যার নিজেও জানে না জিলাপির ইংলিশ কি, তাই তো তোকে বলতে পারিনি। দেখতে দেখতে আমাদের বিয়ের 1 মাস কেটে গেছে। সারা বাড়ি রান্নার ঘ্রাণে মমো করছে। আজ বাসায় অনেক পদের রান্না হয়েছে। তার কারণ মাইশা আপু আর তার হাজবেন্ড আজ আশিকদের বাসায় আসছে। শাওন, মাইশার হাজবেন্ড, ভাইয়া 2 সপ্তাহ আগেই ব্যবসায়িক কাজ চুকিয়ে ঢাকায় ফিরেছেন। মাইশা আপু আর শাওন ভাইয়া আশিকদের বাড়িতে আসার পেছনে একটা কারণ আছে, সেটা কি আমরা কেউ জানি না। আপুরা আসলে বলবেন কারণ কি। মেয়েদের বাবার বাড়িতে আসতে কোনো কারণ লাগে না, কিন্তু মাইশা আপুর ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। আপু হুটহাট বাবার বাসায় আসে না। রান্নার কাজ প্রায় শেষ, গিয়ে গোসল করে নাও নিশাত। শাওন প্রথমবার তোমাকে সামনে থেকে দেখবে। ঠিক আছে মা।
আশিক আজ দুপুরের আগেই বাসায় ফিরেছে মাইশা আসবে বলে। রুমের দরজা খুলেই আশিক বড়সড় একটা ধাক্কা খেলো। নিশাত একটা খয়েরি রঙের শাড়ি পরেছে, আর চোখে কাজলও পরেছে, সাথে খয়েরি লিপস্টিক। আশিক বিয়ের দিন ছাড়া কখনো কাজল পরতে দেখেনি। হাতে খয়েরি কাচের চুড়িও পরেছে। ভেজা চুল দেখে বোঝা যাচ্ছে মেয়েটি মাত্রই শাওয়ার নিয়েছে। শাড়ি পরে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে কোথাও কোমর পেট দেখা যায় কিনা। আশিকের সামনে যেন কোনো অপ্সরা দাঁড়িয়ে আছে। আশিক যেন দিন দিন মেয়েটার মাঝে হারিয়ে যায়। নিশাত সাজ কমপ্লিট করে রুম থেকে বেরোতে নিলেই দরজার সামনে আশিককে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপনি কখন এলেন? আচ্ছা বাদ দিন, অফিস থেকে এসেছেন, আগে শাওয়ার নিন, আমি আপনার কফি দিয়ে যাচ্ছি। বলেই নিশাত রান্নাঘরের দিকে যায়। আশিক মুচকে এসে ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আশিকের কফি এখন নিশাতই বানায়। আশিকের কড়া নির্দেশ, তার কফি নিশাতই বানাবে। প্রথম প্রথম নিশাত নাকচ করলেও শেষে আশিকের জেদের কাছে হার মানতে হয়েছে। নিশাত কফি খাটের পাশে ছোট টেবিলের উপর রেখে মাহিরার রুমের দিকে যায়। মাহিরা প্রথমে নিশাতের সাথে তেমন কথা না বললেও এখন বেশ ভালো সম্পর্ক হয়েছে নিশাতের সাথে। মাহিরা সবার সাথে খুব সহজেই মিশতে পারে না, কিন্তু একবার কাউকে ভালোবাসলে সহজে তাকে ছাড়ে না। নিশাত মাহিরার রুমে গিয়ে দেখে মাহিরা ভিডিও কলে রিজুর সাথে কথা বলছে। এই 1 মাসে অনেক কিছু বদলেছে। নিশাতের ফ্রেন্ড রিজুর সাথে মাহিরার রিলেশন চলছে। আশিক আর রিশাতের রিসেপশনের দিন থেকেই রিজু মাহিরা একে অপরকে চেনে। বিয়ের কিছুদিন পর বাগানে মাহিরার বারবার রিজুর প্রশংসা করা, তার সম্পর্কে জানতে চাওয়ার কারণ এটাই ছিল। কি রে শালা, দিন দিন ড্রাম হইতাছোস কেন? হ্যাঁ, তুই আমারে সবসময় ড্রাম বলিস কেন? আমি গুলুমুলু, কিউট, নট ড্রাম। প্রশংসার সৎ ব্যবহার করতে শিখ, বিয়াদব একটা। এই জন্যই তো তুই শুটকি হয়ে আসিস। আই অ্যাম নট শুটকি। আমাকে দেখলেই সবাই বলে পারফেক্ট, আর বাকি রইলো তোর কথা। তুই সারা জীবন আমার কাছে ড্রামই থাকবি। নিচ থেকে কথার আওয়াজ শোনা যাচ্ছে। মাইশা আপুরা বোধহয় চলে এসেছে। মাহিরা, তাড়াতাড়ি নিচে এসো, আপুরা মনে হয় এসে গেছে। আচ্ছা বাবু, এখন রাখছি। হ্যাঁ, লাভ ইউ। লাভ ইউ টু বাবু, বাই। নিশাত মাইশাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আপু? কতদিন পর তোমাকে দেখলাম। মাইশাও হেসে দিয়ে নিশাতকে জড়িয়ে ধরে বলে, আমি ভালো আছি, তুমি কেমন আছো? এমনিতেই ভালো ছিলাম, এখন তুমি আসাতে আরো ভালো লাগছে। বলেই মাইশাকে ছেড়ে পাশে দাঁড়িয়ে থাকা শাওনকে উদ্দেশ্য করে নিশাত বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? উত্তরে শাওন মুচকে এসে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি ভাইয়া, ভালো। একে একে আশিক, মাহিরা, বাবা, মা সবার সাথে কুশল বিনিময় করে সোফায় গিয়ে বসে পড়লো মাইশা আর শাওন। নিশাত মাইশাকে বলল, আচ্ছা আপু, এতগুলো মিষ্টি কিসের জন্য? নিশাতের কথায় সবাই কৌতূহল দৃষ্টিতে তাকালো মাইশা আর শাওনের দিকে। মাইশা লজ্জায় মাথা নিচু করে রেখেছে, তাই শাওন কিছুক্ষণ চুপ থেকে মা বাবার দিকে তাকিয়ে বলল, আপনারা নানা নানু হতে চলেছেন। শাওনের কথা বোধগম্য হতেই মামুন চৌধুরী ও তাহমিনা চৌধুরী ছলছল চোখে মাইশার দিকে তাকিয়ে মেয়েকে জড়িয়ে ধরেন। আশিক আর মাহিরাও যেন খুশিতে আটখানা হয়ে যায়। হবে নাই বা কেন, পরিবারের নতুন সদস্যের আগমনে যে কেউ খুশি হয়। নিশাতের মুখেও চওড়া হাসির রেখা। সবাই নতুন সদস্য আসার খুশিতে মেতে ওঠে। মাইশার বিয়ে হয়েছে প্রায় 5 বছর। এই 5 বছরে একটা সন্তানের জন্য কত কি করেছে, শেষে আল্লাহ মুখ তুলে তাকিয়েছেন। বিকালে নিশাত, আশিক, মাহিরা, মাইশা, শাওন ছাদে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ শাওন নিশাত আর আশিককে উদ্দেশ্য করে বলল, আমরা তো তোমাদের মামা মামি হওয়ার সুযোগ করে দিলাম, এবার তোমরা আমাদের ফুফা ফুফি হওয়ার সুযোগ দাও। শাওনের কথায় আশিক আর নিশাত অস্বস্তিতে পড়ে যায়। অস্বস্তি কাটিয়ে আশিক বলল, নিশাদ এখনো বাচ্চা, আগে ওরা আরেকটু বুঝুক, তখন না হয় ভেবে দেখবো। আশিকের কথায় নিশাতের লজ্জা যেন আরো 1 ধাপ বেড়ে গেল। এবার মাহিরা নিশাতকে চেপে ধরলো গান গাওয়ার জন্য। মাহিরার সাথে মাইশা আর শাওনও সম্মতি দিল, কিন্তু বাধা দিল আশিক। ও কিছুতেই নিশাতকে গান গাইতে দেবে না। যে ফাটা বাঁশের মতো গলা, গান গেয়ে মানিজ্জত সব হারাবে। তাই আশিক নানাভাবে নিশাতের গান গাওয়া আটকাতে চাইছে, কিন্তু মাহিরা, মাইশা, শাওন এর সাথে পারলো না। পারবে কিভাবে? নিশাত নিজেও গান গাইতে ইচ্ছুক। যদি নিশাতের সম্মতি না থাকতো তাহলে কিছু একটা করা যেত। শেষমেশ ঠিক হলো নিশাত গান গাইবে আর আশিক গিটার বাজাবে। মাহিরা নিচে নেমে আশিকের গিটারটা নিয়ে আসে। আশিক আল্লাহ আল্লাহ করে গিটারে সুর তোলে। নিশাত গান গাইতে শুরু করে, मैं जाने ये वार दूं, हर जीत भी हार दूं, कीमत हो कोई तुझे, मैं इंतहा प्यार दूं, सारी हदें मेरी अब मैंने तोड़ दी, देकर मुझे पता आवारगी बन गए, हाँ हंसी बन गए, हाँ नमी बन गए,
গান শেষ হতেই সবাই হাততালি দিয়ে প্রশংসা করে। ওয়াও ভাবি, তুমি এত সুন্দর গান গাও, আমি তো তোমার গানে ফিদা হয়ে গেছি। আশিক হাঁ করে তাকিয়েছে। ও বুঝতে পারছে না ও কি জেগে আছে নাকি স্বপ্ন দেখছে। এইমাত্র কি নিশাতে গান গাইলো? আরে না, এটা নিশাত হতেই পারে না। ও তো সারাদিন বেসুরা গলায় গান গেয়েছিল। আশিককে নিশাতের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে শাওন আশিককে খোঁচা মেরে বলল, মুখটা বন্ধ করো শালাবাবু, বউকে ঘরে গিয়েও দেখতে পারবে, এখানে আমরা সবাই আছি, এদিকেও একটু নজর দাও। দুলাভাইয়ের কথায় আশিকের ধ্যান ভাঙতে ও চট করে নিশাতকে প্রশ্ন করলো। তুমি কোথাও রেকর্ডিং চালু করে রাখোনি তো? আশিকের এরকম প্রশ্নে নিশাত রেগে গিয়ে বলল, মানে আপনি কি বলতে চাইছেন? আমি গানটা নিজে গাইনি। যদি এই গানটা তুমি গেয়ে থাকো তাহলে প্রতিদিন রুমে বেসুরো গলায় কাউয়ার মতো কা কা করে যে সে কে? নিশাতকে কাউয়া বলায় রেগে গেল, নিজেকে সামলে বলল, সুন্দর করে গান গাইতে হলে অনেক কষ্ট করতে হয়। কষ্ট হওয়ার ভয়ে তো আমি নিজের গান গাওয়াটাই ইচ্ছাটাকে মাটি চাপা দিতে পারি না, তাই না? তাই বেসরা গলায় গান গেয়ে নিজের ইচ্ছা পূরণ করি। নিশাতের কথা শুনে আশিক সহ সবাই হু হু করে হেসে ওঠে। রাত 2:45। নিশাত ঘুমিয়ে আছে। আশিকের ঘুম ভেঙে গেছে। এক ধ্যানে তাকিয়ে আছে নিশাতের মায়া ঝরানো মুখের দিকে। আশিক ভাবছে কি আছে এই মেয়েটার মাঝে যা তাকে প্রতি ক্ষণে ক্ষণে টানছে। অফিস থেকে এসে ওকে না দেখলে কেন তার শ্বাস আটকে আসে। নিজেকে কেমন পাগল পাগল লাগে। মেয়েটার পাগলামিগুলো, মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলা, সবকিছু আমার তো কেন ভালো লাগে। মেয়েটা যতক্ষণ তার আশেপাশে থাকে অদ্ভুত এক অনুভূতি কাজ করে তার মধ্যে। আচ্ছা, এই অনুভূতিটার নাম কি? ভালো লাগা নাকি ভালোবাসা? জানে না, কিচ্ছু জানে না। সে শুধু জানে তার সারাটা জীবন এই মেয়েটার সাথে কাটাতে চায় আসি। এই মেয়েটার হাত ধরে 1000 বছর ধরে বাঁচতে চায়। ওর পায়ের সাথে পা মিলিয়ে কোনো এক গভীর রাতে হাঁটতে চায়। ওর কোলে মাথা রেখে ঘুমাতে চায়। এগুলো যদি ভালোবাসা হয় তবে আশিক নিশাতকে ভালোবাসে। হ্যাঁ, তাকে সে ভালোবাসে। নিজের জন্য ভালোবাসে, নিজের ভালো থাকার জন্য ভালোবাসে। তারপর নিশাতের কপালে ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দিয়ে নিশাতকে বুকে টেনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এটাই আশিকের ভালোবাসার প্রথম পরশ। এর আগে আশিক এরকম অনেক ইচ্ছে হলো, ইচ্ছেটাকে দমিয়ে রেখেছে আশিক। কারণ এতদিন আশিক শিওর ছিল না ও কি চায়। আজ যেহেতু ও জেনেছে ও কি চায়, তাই আজ আর নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখেনি। আশিক গাড়ি নিয়ে বাসার নিচে দাঁড়িয়ে আছে নিশাতের জন্য। অফিস যাওয়ার পথে নিশাতকে কলেজে নামিয়ে দিয়ে যাবে। প্রতিদিন নিশাতকে আশিক কলেজ ড্রপ করে দেয় আর আসার সময় ড্রাইভার নিয়ে আসে নিশাতকে, কারণ আশিক তখন অফিসে থাকে। এতক্ষণ কি করছে মেয়েটা? বলেই হাত ঘড়ির দিকে এক নজর তাকিয়ে চোখ সরাতেই আশিকের চোখ আটকে গেল নিশাতের উপর। ব্লু ও ব্ল্যাক কালার কম্বিনেশনের একটা গোল জামা পরেছে নিশাত। চুলগুলো সামনে হালকা একটু ফুলে পেছনে ছেড়ে দিয়েছে। মুখে হালকা লাইট মেকআপ, গায়ে জড়ালো ব্ল্যাক ওড়নাটা ঠিক করতে করতে এগিয়ে আসছে নিশাত। আজকে তো সাজগোজের কারণ ওর বান্ধবী প্রিয়ারাজ বার্থডে। এগিয়ে এসে নিশাত তাড়াহুড়ো করে বলল, সরি, একটু লেট করে ফেললাম। তারপর দুজনেই গাড়িতে উঠে বসলো। আশিক ড্রাইভ করছে আর বারবার নিশাতকে দেখছে। আশিক ওর দিকে তাকাচ্ছে বুঝতে পেরে নিশাত বলল, আজ কি আমাকে অনেক সুন্দর লাগছে যে বারবার তাকাচ্ছেন? আজ তোমাকে পেত্নির মতো লাগছে তাই তাকাচ্ছিলাম। মোটেই আমাকে পেতে লাগছে না। তারপর তারা কলেজে এসে পড়ে। নিশাত নেমে যায় কলেজে আর আশিক গাড়ি ঘুরে অফিসের দিকে চলে যায়। নিশাত আর ওর কিছু ফ্রেন্ড শপিং মলে এসেছে। এমনিতে প্রিয়ার জন্য সবাই সারপ্রাইজ প্ল্যান করেছে। তারপরও সবাই আলাদা আলাদা কিছু গিফট করবে প্রিয়াকে। নিশাত ড্রেস দেখছে কিন্তু পছন্দ হচ্ছে না। মলের একটি ছেলে বলল, ম্যাম আপনি কি ধরনের ড্রেস চান আমাদেরকে বলুন। নিশাত বলল, এই ধরুন হঠাৎ কালার আচমকা ডিজাইনের কোনো ড্রেস হবে? নিশাতের কথা শুনে ছেলেটি ভ্যাবাচেকা খেয়ে গেল। মনে মনে বলল, মেয়েটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। কিন্তু মুখে হাসি ফুটিয়ে বলল, না ম্যাম, এরকম কোনো ড্রেস হবে না। তারপর নিশাত ড্রেসের বদলে একটা হ্যান্ডব্যাগ কিনে নেয়। গালে হাত দিয়ে মাথা নিচু করে রাস্তার এক পাশে দাঁড়িয়েছে নিশাত। চোখ দুটো লাল হয়ে পানিতে টলমল করছে। চোখের পাতা বুঝলেই টুপ করে গাল বেয়ে পানি গড়িয়ে পড়বে। কিছুক্ষণ আগে আশিকের একটা মিটিং ছিল নিশাতের কলেজ থেকে একটু এগিয়ে গেলে সামনের একটা রেস্টুরেন্টে। ডিলটা অনেক বড় আর আশিক ডিলটা পেয়েও গেল। সেই খুশিতে আশিক ভাবলো নিশাতকে কলেজ থেকে নিয়ে একটু ঘুরে আসবে। গাড়ি চালিয়ে আশিক নিশাতের কলেজের দিকেই যাচ্ছে। গাড়ি চালাতে চালাতে আশেপাশের গাড়ি দেখছে। হঠাৎ পাশের একটা আইসক্রিম পার্লারের সামনে রাস্তার অপর পাশে নিশাতকে দেখলো আশিক। ওর তো এখন ক্লাসে থাকার কথা, এখানে কি করছে? এদিকে নিশাত আর তার ফ্রেন্ডরা ক্লাস বাঙ্ক দিয়ে আইসক্রিম খেতে বেরিয়েছে। মাত্রই আইসক্রিম পার্লারের সামনে এসেছে। এবার রোড ক্রসিং করে পার্লারে ঢুকবে। নিশাতের ফ্রেন্ড ওর পিছনেই আছে। নিশাত রাস্তার মাঝখান দিয়ে ছুটলো পার্লারের দিকে। সামনে দিয়ে একটা গাড়ি আসছে। নিশাতের সেদিকে কোনো খেয়াল নেই। আশিকের তো মনে হচ্ছে কেউ কলিজা ছিঁড়ে ফেলছে এরকম অবস্থা।
কোনো রকম দৌড়ে গিয়ে নিশাতের হাত ধরে টেনে রাস্তার পাশে আনে, এনেই সজোরে নিশাতের গালে থাপ্পড় মেরে দেয়। বর্তমান আশিক হাত মুষ্টি বদ্ধ করে চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে। নিশাতের ফ্রেন্ডরা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এক্ষুনি কি হয়ে যেত ভেবে নিশাত এখনো গালে হাত দিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। চুপ, একদম কাঁদবে না। ধমক দিয়ে বলল আশিক। তারপর নিশাতের হাত শক্ত করে ধরে পার্লারের ভিতর যায়। নিশাতের ফ্রেন্ডরা আশিকের রাগ দেখে সামনে এগোচ্ছে না। নিশাতও খুব ভয় পেয়ে আছে। আশিক নিশাতকে নিয়ে একটি টেবিলে বসে ভ্যানিলা চকলেট ফ্লেভারের কতগুলো আইসক্রিম অর্ডার করে। এতগুলো আইসক্রিম অর্ডার করায় নিশাত আশিকের দিকে তাকায়। নিশাতকে তাকাতে দেখে আশিক শান্ত কণ্ঠে বলল, আইসক্রিম খাবে তাই না? কোনো সমস্যা নেই, রিল্যাক্স মুডে বসে আইসক্রিম খাবে, সবগুলো কিন্তু তোমার জন্যই। আশিকের কথাগুলো যতটা না শান্ত, তার চেয়ে বেশি ভয়ঙ্কর লাগছে নিশাতের কাছে। তাই ভয়ে ডুব গিলছে নিশাত। ওইটা এসে কতগুলো আইসক্রিম দিয়ে গেল। আশিক বলল, শুরু করো, আরও আছে। এগুলো শেষ করলে না বাকিগুলো খেতে পারবে। এবার নিশাত শব্দ করে কেঁদে ওঠে। নিশাতের কান্না দেখে আশিক বলল, স্টপ ক্রাইং, একদম কান্না করবে না, তাড়াতাড়ি খাওয়া শুরু করো। নিশাতের কান্নার গতি আরো বেড়ে গেল। লোকটা এতটা নিষ্ঠুর, মনে কোনো দয়া মায়া নেই, এইভাবে শাসিয়ে যাচ্ছে তাকে। আশেপাশে টেবিলের কয়েকটা ছেলে তাকিয়ে দেখছিল নিশাতের কান্না মাখা মুখের দিকে। আশিক চায় না তার প্রেয়সীকে এই রূপে সে ছাড়া অন্য কেউ দেখুক। তাই নিজের রুমাল দিয়ে নিশাতের চোখ মুখ মুছে দিয়ে আদুরে কণ্ঠ বলল, এবার কান্না অফ করো, আর তুমি যতটুকু খেতে পারবে ততটুকুই খাও, আমি কিছু বলবো না। এবার নিশাত হেঁচকি তুলতে তুলতে বলল, আপনি আমাকে মেরেছেন, ধমক দিয়েছেন। ওকে, আই অ্যাম সরি। প্লিজ আর কেঁদো না, লোকে কি বলবে? সবাই বলবে ওই দেখো একটা বাচ্চা মেয়ে আইসক্রিমের জন্য কান্না করছে। আমি আইসক্রিমের জন্য কান্না করছি না। না, একদম না। কিন্তু কি বলো তো, সবাই তো তাই ভাববে। আমি শুধু দুটো চকলেট ফ্লেভারের আইসক্রিম খাবো। ঠিক আছে। নিশাত আইসক্রিম খাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। আশিক তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। নিশাত মাঝে মাঝে এক ভ্রু কুঁচকে তুলছে। নিশাতের এই এক অভ্যাস, খাওয়ার সময় আশেপাশে তাকানো, যার ফলে নিশাতের নাকে ঠোঁটের পাশে আইসক্রিম লেগে গেছে। আশিক আবারও নিজের রুমাল বের করে নিশাতের নাক মুখ মুছে দেয়। আইসক্রিম খাওয়া শেষ করে নিশাত আর আশিক গাড়িতে উঠে বসে। গাড়ি চলছে তার আপন গতিতে। নিশাত অনেকবার আশিককে জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? কিন্তু আশিক বলছে না, চুপ করেই আছে। আশিক কথা বলছে না বলে নিশাত গাল ফুলিয়ে বসে থাকে, যা দেখে আশিক মুচকি হাসে আর কিছুক্ষণ পর পর নিশাতকে দেখছে। একসময় গাড়ি এসে থামে একটি নদীর ধারে। নিশাত এতক্ষণ গাল ফুলিয়ে থাকলেও এখন বেশ উচ্ছ্বাসিত হয়ে গাড়ি থেকে নামে। জায়গাটা পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তারপরে দৌড়ে নদীর পাড়ে গিয়ে দুহাত মেলে চোখ বন্ধ করে প্রকৃতির স্বাদ নিতে থাকে। এখানে যে কেউ আছে সেই খেয়াল নিশাতের নেই। আশিক বুকের সাথে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে নিশাতকে দেখছে। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। নিশাত এখানে একা নয়, এই এক কথা মাথায় আসতেই নিশাত লজ্জায় মিঙে যায়। আশিক শক্ত কণ্ঠে বলল, লজ্জা পেতে হবে না, তুমি তোমার নিজের মতো করে সময়টাকে উপভোগ করো। এবার নিশাত একটু স্বাভাবিক হয়। তারা দুজনে পাশাপাশি হাঁটতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর লাঞ্চ টাইম হয়ে যাওয়ায় দুজনে একটা রেস্টুরেন্টে এসে লাঞ্চ সেরে নেয়। আবারও ঘুরতে বেরিয়ে পড়ে নিশাত আশিক। সারাদিন বাইরে কাটিয়ে সন্ধ্যের দিকে বাসায় ফিরে দুজনে। আশিক ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে যায়, তাই নিশাত মাহিরার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ওয়াশরুম থেকে বেরোতেই মাহিরা নিশাতকে বলল, ভাবি, কাল আমার ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, তুমি কিন্তু আমার সাথে যাবে। এই মাসে দেখি সবার বার্থডে, আমার ফ্রেন্ডেরও এই মাসেই বার্থডে গেছে, তো তুমি একাই যাও না, আমার যাওয়ার কি দরকার? প্লিজ ভাবি, না করো না। দেখো, বাবা মা আমাকে একা যেতে দিবে না, ভাইয়া তো একদমই যেতে দিবে না। প্লিজ ভাবি, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, অনেক টায়ার্ড ডাকছে। বলে নিশাত নিজেদের রুমে চলে আসে। এসে দেখে আশিক ল্যাপটপ নিয়ে সোফায় বসে কাজ করছে। আজকে সারাদিন ঘোরাঘুরির কারণে কাজ করতে পারেনি আশিক, তাই কিছুটা কাজ এখন বসেই করে নেবে। আশিককে কাজ করতে দেখে নিশাত এক মগ কফি করে এনে আশিকের সামনে রাখে। আশিক চোখ তুলে তাকে এক মগ কফি দেখে মুচকে এসে কফির মগটা হাতে নেয়। এখন এক মগ কফি খুব প্রয়োজন ছিল আশিকের। কফির মগে এক চুমুক দিয়ে ল্যাপটপের দিকে নজর রেখে আশিক বলল, নিজের জন্য বানালে না যে? আমার এখন খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, তাই আর নিজের জন্য কফি করিনি। তারপর নিশাত খাটে এসে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। রাত 11টা বাজে। নিশাত এখনো ঘুমাচ্ছে। আশিক অনেকবার ডেকেছে ডিনার করার জন্য। নিশাতের বারবার এক কথা, ও এখন ঘুমাবে।
আশিক যাতে ওকে ডিস্টার্ব না করে। আশিক সবার সাথে ডিনার করে নিশাতের খাবারটা উপরে নিয়ে এসেছে। সে কখন থেকে ডেকেই যাচ্ছে, কিন্তু নিশাতের ওঠার নাম নেই। হাতে হ্যাচকা টানে ঘুম থেকে উঠে নিশাতকে বসিয়ে দিল আশিক। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে নিশাত। ওর এখন ইচ্ছে করছে আশিকের সব চুল ছিঁড়ে ফেলতে। আশিক বলল, আমার চুল পরে ছিঁড়তে পারবে, আগে খেয়ে নাও। বললেই নিশাতের মুখের সামনে ভাতের লোকমা তুলে ধরে আশিক। নিশাত একটু অবাক হয় না এই ভেবে যে আশিক কিভাবে ওর মনের কথা বুঝলো, কারণ মাঝে মধ্যে এরকম হয়। প্রথম প্রথম অবাক হলেও এখন বিষয়টা ওর কাছে স্বাভাবিক লাগে। কোনো কথা না বলে ভাতের লোকমা মুখে তুলে নেয় নিশাত। ও জানে আশিক এখন ওকে খাবার খাইয়েই ছাড়বে, তাই শুধু শুধু গায়ের জোর খাটিয়ে লাভ নেই। খাওয়া শেষ হতেই আশিক নিশাতের মুখ মুছে দেয়। আগে থেকে নিশাত আর আশিক সম্পর্কটা শত্রু থেকে বন্ধুত্বে পরিণত হয়েছে। নিশাত ভাবে আশিক হয়তো বন্ধুত্বের খাতিরে ওর কেয়ার করে। নিশাত তো আর জানে না আশিক তাকে ভালোবাসে। আশিক খাবারের প্লেট রান্নাঘরে রেখে সে নিশাতের পাশে শুয়ে পড়ল। এখন দুজন দুই প্রান্তে হলেও পরে দেখা যায় ঠিকই নিশাত আশিকের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। সকালে রান্নাঘরে সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে নিশাত। তাহমিনা চৌধুরীর কাছ থেকে মোটামুটি রান্নাটা শিখে নিয়েছে। যদিও রান্না সবসময় তাহমিনা চৌধুরী নিজেই করেন, মাঝে মধ্যে নিশাত অবসর পেলে নিশাত রান্না করে। ব্রেকফাস্ট তৈরি করে রুমে যায় নিশাত। ঘামে পুরো চিপচিপে হয়ে আছে। আশিক ওয়াশরুম থেকে বেরিয়ে নিশাতের অবস্থা থেকে তাড়াতাড়ি খাটে বসিয়ে দিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দেয়। নিশাত আর আশিক বেরিয়ে পড়ে। নিশাত কলেজে আর আশিক অফিসে যাবে। সন্ধ্যায় নিশাত আর মাহিরা বেরিয়ে পড়ে মাহিরার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে। তাহমিনা চৌধুরী আশিককে বলে দিয়েছে ওদেরকে আসার সময় বাসায় নিয়ে আসতে। আশিক এখনো অফিসে, তা না হলে আশিকই ওদের দুজনকে ড্রপ করে দিত। মাহিরা একটা লাল রঙা গ্রাউন্ড পরেছে, চুলগুলো উঁচু করে ক্লিপ দিয়ে আটকানো, মুখে ভারী মেকআপ, ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারি পরেছে। মেয়েটা এমনিতেই সুন্দরী, এখন তো সৌন্দর্য আরো বেড়ে গেছে। রুজু এখানে থাকলে নির্ঘাত তুলে নিয়ে বিয়ে করে ফেলতো। নিশাতের কথা আর কি বলবো, ও একটা ব্রাউন কালার গ্রাউন্ড পরেছে, স্ট্রেট চুলগুলো ছেড়ে দেওয়া, ম্যাচিং জুয়েলারি, মুখে হালকা মেকআপ, এতে যেন নিশাতের সৌন্দর্য উপচে পড়ছে। তাহমিনা চৌধুরী দুজনকে নজর টিকা লাগিয়ে দিলেন, কারণ নজর যেন না লাগে আমার মেয়েদের উপর। তারপর দুজন গাড়িতে চড়ে বসে। গাড়ি গিয়ে থামে মাহিরার ফ্রেন্ডের বাসায়। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। নিশাতের হাত ধরে মাহিরা ভেতরে নিয়ে যায়। বান্ধবীকে জড়িয়ে ধরে হাতের গিফট বক্সটি তিশা মাহিরার ফ্রেন্ডের হাতে ধরিয়ে দিয়ে নিশাতের সাথে পরিচয় করিয়ে দেয়। মিট মাই সুইট ভাবি। আর ভাবি, ও হচ্ছে আমার বেস্ট তিশা। হাই। হ্যালো ভাবি। তারপর ওরা সবাই কথা বলতে লাগলো। একটু পরেই কেক কাটা শুরু হবে। পার্টিতে এক কোণে সোফায় বসে আছে নিশাত, হাতে জুসের গ্লাস। মাহিরা ফ্রেন্ডদের সাথে এনজয় করছে, কেউ কেউ নাচছে। দূর থেকে কেউ একজন নিশাতকে দেখে মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলল, আরে বাস, মালটা দেখি এখানে, একটু তো মজা নেওয়াই যায়। এই ছেলেটা হচ্ছে সেদিন গাড়িতে বসে নিশাত যার বডি নিয়ে মন্তব্য করেছিল সেই ছেলে। চুপচাপ বসে আছে নিশাত। হঠাৎ সামনে কারো উপস্থিতি লক্ষ্য করে সামনে তাকিয়ে চমকে যায়। এই তো সেই ছেলেটা যার বডি দেখে আমি এক তো বলেছিলাম। খাইছে, এখন আমারই কি করবে আল্লাহ ভালো জানে। ছেলেটি লালসার দৃষ্টি নিশাতের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলে, আমি কি তোমার সাথে ডান্স করতে পারি সুন্দরী? ছেলেটার কথা নিশাতের ভালো লাগলো না, তাই বলল, না, আমি এমনি ঠিক আছি। আরে চলো না বেবি, লেটস এনজয়। কতবার বলবো আপনাকে আমি ডান্স করব না, কথা কানে যায় না। এরকম একটা সুন্দরী সামনে থাকলে কথা কানে যাবে কি করে? বলেই নিশাতের হাত চেপে ধরে। নিশাত হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু একটা ছেলের শক্তির সাথে কি আর একটা মেয়ে পারবে? হাত ছাড়তে না পেরে নিশাত কষিয়ে এক থাপ্পড় বসিয়ে দেয় ছেলেটির গালে। ছেলেটি বাঁকা হেসে বলল, মামুনের দেখছি অনেক তেজ, আই লাইক ইট। তারপর নিশাতকে টেনে বাড়ির বাইরে নিয়ে যায়। নিশা যেহেতু এক কোণায় ছিল, তাই এতক্ষণ কেউ ব্যাপারগুলো লক্ষ্য করেনি। এদিকে মাহিরা নিশাতকে খুঁজছে। বাইরে আশিক ওয়েট করছে, মাহিরাকে কল করে জানিয়েছে। নিশাতকেও কল করেছে, নিশাত ফোন তুলছে না। আশিক অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন মাহিরা নিশাতকে আসতে দেখলো না, তখন সে ভেতরে যাওয়ার প্রস্তুতি নেয়। গেটের ভেতর ঢুকতেই দেখলো একটা ছেলে একটা মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে, আর মেয়েটি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। আশিক এগিয়ে গেল। কাছাকাছি আসতেই আশিকের চোখ রক্তবর্ণ ধারণ করে, কারণ মেয়েটি নিশাত। আশিক আর দেরি না করে ছেলেটির মুখ বরাবর পাঞ্চ করে। নিশাত আশিককে দেখে যেন প্রাণ ফিরে পায়। দৌড়ে আশিককে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে ওঠে। ওর সারা শরীর কাঁপছে, যা আশিক বুঝতে পারছে। আশিক নিশাতকে একপাশে দাঁড় করে ছেলেটিকে বেধড়ক মারতে থাকে। মাহিরার তিশা নিশাতকে খুঁজতে বাহিরে আসে। ছেলেটিকে আশিক মারছে দেখে তিশা দৌড়ে এসে ছেলেটিকে ছাড়ানোর চেষ্টা করে। আশিক ছাড়ছে না, মারতে মারতে বলতে লাগলো, তোর সাহস কি করে হয় ওকে টাচ করার, ওর সাথে মিসবিহেভ করার, বল। তিশার মাহিরা আশিক কথা শুনে পাশ তাকিয়ে দেখে নিশাত কাঁদছে।
ওরা বুঝে গেল এখানে কি হয়েছে। তিশা হাত জোর করে বলল, প্লিজ ভাইয়া আর মারবেন না, ও আমার কাজিন হয়। এক্ষুনি ওকে এখান থেকে বাসায় পাঠিয়ে দেব, আর কোনো মেয়ের সাথে মিসবিহেভ করার সাহস করবে না ও। ছেলেটিকে ছেড়ে দিয়ে আশিক বলে, মনে থাকে যেন পরের বার আমার হাতে পড়লে ও আর বেঁচে থাকতে পারবে না। বলে নিশাদকে বুকের সাথে মিশিয়ে নেয়। আর ভয় নেই তোমার, আমি আছি তো। তারপর মাহিরাকে কিছুক্ষণ বকাবকি করলো, ও কোথায় ছিল, এগুলো কিভাবে ঘটলো। মাহিরা ভয়ে মাথা নিচু করে রেখেছে, কোনো কথা বলছে না। তারপর ওদের দুজনকে নিয়ে আশিক বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে তিশা ছেলেটির দিকে ঘৃণার দৃষ্টি দিয়ে বলতে লাগলো, ছি ভাইয়া ছি, আমি ভাবতেও পারছি না তুই এরকম একটা কাজ করবি। আমি এক্ষুনি খালামণিকে সবটা বলবো। ছেলেটি তিশার হাত ধরে অনুনয়ের সুরে বলল, প্লিজ মাকে কিছু বলিস না, মা অনেক কষ্ট পাবে। আই প্রমিস আমি ভালো হয়ে যাব। ঠিক আছে, বলবো না আমি খালামণিকে। থ্যাঙ্কস। বাড়িতে পৌঁছে কলিং বেল টিপ দিতেই তাহমিনা চৌধুরী দরজা খুলে দেন। নিশাতের চোখ মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে নিশাত, তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? কেউ কিছু বলার আগে আশিক বলল, ওর মাথা ব্যথা, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আশিক ওর মাকে টেনশন দিতে চায় না, তাই আর কিছু বলল না। সে কি, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? মেয়েটাকে উপরে নিয়ে যা। মাহিরা নিজের রুমে, আশিক নিশাত ওদের রুমে চলে যায়। নিশাতকে ফ্রেশ হতে বললে আশিক ড্রেস নিয়ে গেস্ট রুমের ওয়াশরুমে চলে যায়। নিশাত থম মেরে বসে আছে। আশিক না আসলে আজ কি হতো ওর সাথে, কিভাবে মুখ দেখাতো সবাইকে? নিশ্চয়ই মরা ছাড়া উপায় থাকতো না। এসব ভেবে চোখের পানি ছেড়ে দেয় নিশাত। আশিক চেঞ্জ করে রুমে এসে দেখে নিশাত এখনো আগের জায়গায় বসে কাঁদছে, ফ্রেশ হয়নি। আশিক নিশাতের কাছে গিয়ে নিশাতকে নিজের দিকে ফিরিয়ে দু হাতে নিশাতের গাল দুটো আলতো হাতে ধরে নরম কণ্ঠে বলল, কাঁদছো কেন তুমি? তুমি কি কোনো দোষ করেছো? দোষ তো ওই জানোয়ারটা করেছে, তাহলে তুমি কেন কাঁদছো? নিজেকে শক্ত করো। তুমি যত দুর্বল হয়ে পড়বে, আশেপাশের মানুষরূপী পশুরা তত সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তুমি দুর্বল নও, একা নও, তোমার পাশে আমি আছি। নিশাত এতক্ষণ ছলছল চোখে তাকিয়ে আশিকের কথাগুলো শুনছিল। এবার আশিকের বুকে ঝাঁপিয়ে পড়ে শব্দ করে কেঁদে ওঠে। আশিক থামায় না, কিছুক্ষণ কেঁদে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিকই নিশাত কিছুক্ষণ কেঁদে শান্ত হয়ে যায়। আশিক বলল, যাও ফ্রেশ হয়ে এসো, খেয়ে ঘুমাবে। নিশাত এতক্ষণ চুপচাপ থাকলো, এখন বেশ লজ্জা লাগছে। ও কিনা তখন আশিকের বুকে ছিল। ছিটকে সরে আসে নিশাত, তারপর দৌড়ে ওয়াশরুমে চলে যায়। নিশাতের যাওয়ার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসে আশিক। মেয়েটা যে লজ্জা পেয়েছে সেটা ওর মুখ দেখেই বোঝা যায়। পরের দিন ভোর 5টা, চারদিকে পাখির কিচিরমিচির শব্দ। আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করেছে। নিশাত কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে ফুলগুলো কুড়িয়ে দুষ্টমি করছে। আশিকের আজ তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে নিশাতকে না দেখে বুঝতে পারে নিশাত কৃষ্ণচূড়া গাছের নিচেই আছে। কারণ ভোরে ঘুম ভাঙলেই নিশাত গাছটার নিচে চলে যায়। আশিকও গেল সেখানে। পেছনে দাঁড়িয়ে নিশাতের করা দুষ্টমিগুলো মনোযোগ দিয়ে দেখছে। নিশাত পেছন দিকে ফিরতে আশিককে দেখে মুচকি হাসলো। আশিক বলল, যাবে আমার সাথে? নিশাত প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই আশিক নিশাতের হাত ধরে টেনে নিয়ে হাঁটতে শুরু করে। রাস্তায় মানুষজন নেই। ঢাকা শহরে এত ভোরে কেউ ওঠে না। গ্রাম হলে হয়তো মানুষের আনাগোনা দেখা যেত। বেশ অনেকক্ষণ নীরবতা পালন করার পর নিশাত বলল, সকালে এই স্নিগ্ধ বাতাসের ছোঁয়াটা আমার খুব ভালো লাগে। আগে মাঝে মধ্যেই বাবা ভাইয়ের সাথে হাঁটতে বের হতাম, বিয়ের পর আজ আপনার সাথে বের হলাম। আমিও মাঝে মাঝে হাঁটতে বের হই। আগে একা বের হতাম, এখন বউ নিয়ে। তারপর শব্দ করেই হেসে দিল। সাথে নিশাতও হেসে উঠল। রোদের টুকরোগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আস্তে আস্তে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। আশিক আর নিশাত অনেকটা পথ চলে এসেছে, এখন ফিরে যাবে। পাশাপাশি হেঁটে চলেছে দুজন। নিশাত আশিকের টি শার্ট পেছন দিয়ে খামচে ধরে রেখেছে। আশিক ভ্রু কিঞ্চিত কুঁচকে বলল, এমনভাবে খামচে ধরে আছো কেন? পরে কোনো অঘটন ঘটলে আমার দোষ দিবা? নিশাত দুহাত কচলে আমতা আমতা করে বলল, আসলে ওখানে একটা কুকুর দাঁড়িয়ে আছে। আশিক কুকুরটির দিকে তাকিয়ে নিশাতের ভয়ে জড়সড় মুখের দিকে তাকায়। তার মানে তোমার সিক্রেট ভয় পাওয়ার জিনিস হচ্ছে কুকুর? নিশাত অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। এখনো নখ দিয়ে আশিককে খামচে ধরে রেখেছে। এবার আশিক শক্ত করে নিশাতের হাত ধরে বলল, কুকুর তোমাকে কিছুই করবে না, দেখো ও দূরে দাঁড়িয়ে আছে। নিশাতের ভয়টা কিছুটা কেটে যায়। দুজন মিলে বাসায় চলে আসে। গভীর মনোযোগ দিয়ে পদার্থ বইটির ভেতর মুখ ডুবিয়ে রেখেছে নিশাত। টেস্ট পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি। নিশাত সারা বছর আড্ডা দিয়েই কাটিয়ে দেয়। পরীক্ষার 10 বা 15 দিন আগ থেকে ওর পড়াশোনার প্রতি সিরিয়াসনেস বেড়ে যায়। আশিক ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। মাঝে মধ্যে নিশাতের দিকে নজর দিচ্ছে, কিন্তু নিশাতের এত দিকে খেয়াল নেই। সে পড়ছে তো পড়ছে,
বিয়ের 4 মাস কেটে যাওয়ার পরও নিশাতের কোনো হেলদোল নেই, যেন কোনো অনুভূতিকে গ্রাস করতে পারছে না আশিকের এত কাছে থেকেও। রাতে ঘুমাতে গিয়েও আশিক দেখলো নিশাত আসছে না, এখনো বইয়ের ভেতর মুখ গুজে আছে। ডিনারও করবে না বলে দিয়েছে, পরে আশিক খাইয়ে দিয়েছে। এবার আশিক বলল, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে বসো, এখন ঘুমিয়ে পড়ো। নিশাত আসছে বলে বই গুছাতে লাগলো। বই গুছিয়ে আশিকের অপর পাশে শুয়ে পড়লো। আশিক অপেক্ষায় আছে কখন নিশাত ঘুমিয়ে পড়বে আর ও নিশাতকে বুকে জড়িয়ে ঘুমাবে। কিছুক্ষণের মধ্যেই নিশাত ঘুমের দেশে তলিয়ে গেল। আশিক আলতো হাতে নিশাতকে বুকে টেনে কপালে অধর যুগল ছুঁয়ে দিয়ে মাথায় হাত বুলাতে থাকে। কবে বুঝবে এই মেয়ে আমার ভালোবাসা? তুমি কি সত্যি বোঝো না, নাকি বোঝার চেষ্টাও করো না? দেখতে দেখতে নিশাতের পরীক্ষার সময় ঘনিয়ে এলো। একদিন পুরো দমে নিশাত বইয়ের ভেতর ডুবেছিল। আজ পরীক্ষার প্রথম দিন। আশিক নিশাতকে কলেজে নামিয়ে দিয়ে কিছুক্ষণ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। নিশাত গাড়ি থেকে নেমে আশিককে বায় জানিয়ে কলেজের ভেতর ঢুকে গেল। আশিকের ইচ্ছে হলো নিশাতের কপালে একটা চুমু এঁকে দিতে। আপাতত ইচ্ছেটাকে দমিয়ে রেখে গাড়ি ঘুরিয়ে অফিসে চলে যায়। কলেজে ঢুকে নিশাত আর ওর ফ্রেন্ডরা নিজেদের সিট খুঁজতে থাকে। নিশাতের সিট যে রুমে পড়েছে ওই রুমে ওর কোনো ফ্রেন্ডের সিট না থাকায় নিশাত মন খারাপ করে সিটে বসে পড়ে। সবকিছু পড়ে এসেছে, তাও প্রথম দিন, তাই একটু টেনশন হচ্ছে। পরীক্ষা শেষে নিশাত বেরিয়ে পড়ে। আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল। বান্ধবীদের সাথে পরীক্ষার বিষয়ে ডিসকাস করতে করতে গেটের সামনে এসে দেখে আশিক গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এখন মাঝে মধ্যেই আশিক সময় বের করে নিশাতকে বাসায় পৌঁছে দেয়। আশিককে দেখে নিশাতের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নিশাত বান্ধবীদের বিদায় জানিয়ে আশিকের দিকে এগিয়ে যায়। আশিক ফ্রন্ট সিটের পাশের দরজা খুলে দেয়। নিশাতও গাড়িতে উঠে পড়ে। আশিক ড্রাইভ করছে আর নিশাতকে পর্যবেক্ষণ করছে। মুখ দেখে বোঝা যাচ্ছে পরীক্ষা ভালো হয়েছে, তাই আর আশিক কিছু জিজ্ঞেস করলো না। কিছু দূর গিয়ে আশিক একটা লেকের পাশে গাড়ি থামিয়ে দিল। নিশাত ব্রুকুচকে বলল, গাড়ি থামালেন যে, কোনো সমস্যা? নিশাতের প্রশ্নের উত্তর না দিয়ে আশিক নিশাতকে জিজ্ঞেস করলো, আইসক্রিম খাবে? নিশাত উপর নিচ মাথা দুলালো, যার অর্থ হ্যাঁ, আমি আইসক্রিম খাবো। নিশাতের উত্তর পেয়ে আশিক গাড়ি থেকে নেমে আইসক্রিম আনতে যায়। এই সুযোগে নিশাত গাড়ি থেকে নেমে লেকের পানিতে পা ভিজায়। আশিক এসেও নিশাতের পাশে লেকের পানিতে পা ডুবিয়ে বসে পড়ে। নিশাতের দিকে আইসক্রিম বাড়িয়ে দেয়। নিশাত আইসক্রিম খেতে খেতে আশিককে জিজ্ঞেস করলো, আপনি আইসক্রিম খান না? খুব একটা খাই না, তবে এখন কেউ দিলে না করব না। তাহলে একটা আইসক্রিম কেন আনলেন? দুটো আনলে তো আপনি একটা আর আমি একটা খেতে পারতাম। এখন আপনি তো আমার এটোটা খাবেন না। নিশাতের বলার দেরি আশিক ছো মেরে নিশাতের হাত থেকে আইসক্রিম নিতে দেরি হয় না, নিয়েই খেতে শুরু করে। নিশাত বোকার মতো চেয়ে আছে। তারপর নিশাত কাঁদো কাঁদো গলায় বলল, এ, আপনি আমার আইসক্রিম নিলেন কেন? এখন আমি কি খাবো? তোমাকে আরও কিনে দেব, আপাতত এটা আমার। নিশাত চুপ করেছে। মনে মনে বলল, শালা খাদো, তোর আমার আইসক্রিম খেতে হলো? তুই একটা কিনে খেতে পারলি না? আবার বলি তোমাকে আরো কিনে দেবো। তুই না বললেও আমি তোর থেকে আইসক্রিম উসুল করেই নিতাম, বেটা খবিস। আর বকো না, তোমাকে আইসক্রিম কিনে দিয়ে আমি অফিস যাব। তারপর দুজনেই উঠে পড়ে। আশিকের অফিসে কাজ আছে। নিশাতকে পাশে পৌঁছে দিয়ে আবারও অফিসে যাবে। গাড়ির দিকে এক পা করে এগোচ্ছে আর নিশাত ভাবছে, আচ্ছা, উনি আমার মনে মনের কথাগুলো বুঝলেন কিভাবে? শুনেছি মনের টান আর ভালোবাসা থাকলে অন্যের মনের কথা বোঝা যায়। তাহলে কি উনি আমাকে ভালোবাসেন? ধুর, উনি কেন আমাকে ভালোবাসবেন? ওনার মাঝে তো সেরকম কিছুই আমি দেখি না। আশিকের আওয়াজ কান আসতেই নিশাত জোরে পা চালিয়ে গাড়িতে উঠে বসে। আশিক নিশাতকে বাসায় পৌঁছে আবার অফিসে চলে যায়। বাসায় এসে নিশাত তাহমিনা চৌধুরীকে সোফায় বসে থাকতে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে। কি করছো মা? হামাগুড়ি দিচ্ছি। তুমি তো সোফায় বসে আছো, তাহলে হামাগুড়ি কিভাবে দিচ্ছ? দেখতেই পাচ্ছ সোফায় বসে আছি, তাহলে জিজ্ঞেস করছো কেন? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি তোমার জন্য না খেয়ে বসে আছি। সে কি, তুমি বাবার সাথে খাওনি, এখন আবার আমার সাথে খাবে? তাহমিনা চৌধুরী কটমট চোখে তাকালো। নিশাত ছোট্ট একটা ঢোক গিলে উপরে চলে গেল। নিশাত বেশ বুঝতে পারছে শাশুড়ি মা রেগে আছে। এটাও বুঝতে পারছে ওর শ্বশুরের সাথেই ঝগড়া করেছে। আজ স্বামীর রাত ছেলে মেয়ে বউ সবার উপর ছাড়বে। এসব ভেবে মুচকে হাসলো নিশাত। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে খেয়ে আবার রুমে চলে আসে নিশাত। এখন একটু রেস্ট নিবে, তারপর আবারও পড়তে বসবে। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ভাইয়া নামটি জলজল করছে। মুখে হাসি রেখা টেনে নিশাত কল রিসিভ করে। কিরে পুচকি, কেমন আছিস? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? বাবা মা কেমন আছে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বাবা মাও ভালো আছে। তোর তো পরীক্ষা শুরু হয়ে গেছে, ঠিক মতো পড়াশোনা করিস কিন্তু। তোকে একটা কথা বলার জন্য কল দিয়েছি। কি?
রিয়াদের বাসায় আমাদের বিয়ের প্রস্তাব পাঠিয়েছে মা বাবা। রিয়ার পরিবারও রাজি। বিয়ের ডেট ঠিক করেছি তোর পরীক্ষার 1 সপ্তাহ পর। আদিলের কথা শেষ হতেই নিশাত এক চিৎকার দিয়ে বলে ওঠে, ফাইনালি রিয়া আপু আমার ভাবি হচ্ছে। আই এম সো এক্সাইটেড। ইচ্ছে তো করছে সময়টাকে বাড়িয়ে পরীক্ষার 1 সপ্তাহ পর এখনই চলে নিয়ে আসি। হয়েছে, আর এক্সাইটেড হতে হবে না। খুশির চোটে আবার পরীক্ষার কথা ভুলে যাস না। এখন রাখছি, নিজের খেয়াল রাখিস। তুমিও নিজের খেয়াল রেখো। সন্ধ্যার পর অফিস থেকে বাসায় ফিরে আশিক এসেই নিশাতকে পড়ার টেবিলে দেখে ওয়াশরুমে ঢুকে পড়ে। আশিক ওয়াশরুম থেকে বেরিয়ে খাটে বসে পড়ে। নিশাত পড়ার টেবিল থেকে ছুটে এসে আশিকের সামনে দাঁড়ায়। আশিক শান্ত স্বরে বলল। কিছু বলবে? নিশাত এক্সাইটেড হয়ে একদমই বলতে থাকে, জানেন ভাইয়ার না বিয়ে ঠিক হয়েছে রিয়া আপুর সাথে। রিয়া আপু আর ভাইয়া দুজনকে ভালোবাসে। রিয়া আপু ভাইয়ার ভার্সিটির জুনিয়র ছিল। আমার পরীক্ষা শেষ হওয়ার 1 সপ্তাহ পরই বিয়ের ডেট ফিক্সড হয়েছে। এবার একটু শ্বাস নাও, তারপর আবার বলা শুরু করিও। নিশাত মুখ ভেঙচি কেটে আবার পড়তে বসে গেল। আশিক নিশাতের চুলের দিকে তাকিয়ে বলল, যতদিন পরীক্ষা থাকবে এই মেয়ে চুলগুলো ঠিক করে আঁচড়াবে না। এই কদিন আশিককে আশ্রয় দিত। এখনো চিরুনি হাতে এগিয়ে গেল নিশাতের দিকে। উদ্দেশ্য চুলগুলো আশ্রয় বিনুনি করে দাও। হঠাৎ নিশাত চুলে চিরুনির অনুভব পেতেই ঘাড় বাঁকিয়ে তাকালো আশিকের দিকে। আশিক এক মনে চুলগুলো আশ্রয়ই বিনুনি করছে। ইদানিং নিশাতের মনে হচ্ছে আশিক একটু বেশি কেয়ার করছে ওর। নিশাতের কাছে যে আশিকের কেয়ার গুলো খারাপ লাগে তা নয়, বেশ ভালোই লাগে। আশিক আশেপাশে থাকলে মনটা শান্ত হয়ে থাকে। নিশাত আবারও পড়ায় মনোনিবেশ করে। নিশাতের পরীক্ষা প্রায় শেষের দিকে। সব পরীক্ষাই ভালো হয়েছে। আজ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষা। আজ হলেই পরীক্ষা শেষ। পরীক্ষা শেষ করে বেরিয়েছে নিশাত। দেখলো আজ আশিক নয়, ড্রাইভার এসেছে নিশাতকে নিতে। নিশাতকে দেখে ড্রাইভার বলল, স্যার আমারে পাঠাইছে। স্যারের নাকি ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, তাই আমারে বলছে আপনারা বাসায় পৌঁছাইয়া দিতে। আশিক না আসে নিশাতের মন খারাপ হয়ে যায়। তারপর ও বলে নিশাত গাড়ির পেছনের সিটে বসে পড়ে। আজ আকাশটা কালো মেঘে ছেয়ে আছে, মনে হয় বৃষ্টি নামবে। নিশাত গাড়ির জানালা দিয়ে মুখ বের করে রেখেছে। বৃষ্টি ওর অনেক ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে ভিজলেই 2-3 দিন বিছানা থেকে উঠতে পারে না। প্রচন্ড জ্বর এসে চেপে ধরে। নিশাত গাড়ি থেকে নেমে বাসার ভেতর যাওয়ার কিছুক্ষণ পরে বৃষ্টি নামে। আস্তে আস্তে বৃষ্টির গতি কমার বদলে বেড়েই চলছে। নিশাত ব্যালকনিতে দাঁড়িয়ে আশিকের কথা ভাবছে। এখন ওই মানুষটার কথা ভাবতেও মনে একটা অদ্ভুত শিহরণ বয়ে যায়। আশিকের অনুপস্থিতিতে আজকাল নিজেকে কেমন ফাঁকা ফাঁকা মনে হয় নিশাতের। রাত 8টা বাজে। আশিক কাক ভেজা হয়ে ঘরে ঢুকে। নিশাতকে এক পলক ব্যালকনিতে দেখে নিয়ে কাবার্ড থেকে জামা কাপড় তুলে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়ে। দরজা লাগানোর শব্দে ঘোর ভাঙে নিশাতের। এতক্ষণ আশিকের কথাই ভাবছিল। রুমে এসে আশিকের অফিসের ব্যাগ দেখে ওয়াশরুমের দরজার দিকে তাকালো। পানির আওয়াজ আসছে ওয়াশরুম থেকে, তার মানে আশিক ওয়াশরুমে। নিশাত তাড়াতাড়ি কিচেনে চলে গিয়ে 2 মগ কফি করে নিয়ে আসে। নিশাত রুমে আসার মিনিট 2 পর আশিক ওয়াশরুম থেকে বের হয়। আশিকের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, দেখে মনে হচ্ছে শাওয়ার নিয়েছে। নিশাত আশিকের দিকে একটা কফির মগ এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, এখন শাওয়ার নিলেন যে? অফিস থেকে ফেরার পথে গাড়ি নষ্ট হয়ে যায়। বাড়ি থেকে বেশি দূরে না, 5 মিনিটের পথ। বৃষ্টিতে ভিজেই বাসায় এসেছি, তাই শাওয়ার নিয়ে নিলাম। হাইচ্ছু বলতে না বলতেই আশিকের হাঁচি শুরু হয়ে গেল। হাইচ্ছু হাইচ্ছু। তাড়াতাড়ি করে কফিটা খেয়ে নিন, ডিনার করেই শুয়ে পড়বেন। কফি শেষ করে রাত 9টায় সবাই ডিনার করে শুয়ে পড়ে। শুয়ে পড়লো ঘুম নেই চোখে নিশাত আশিকের। রাতে উষ্ণতাপে ঘুম ভেঙে যায় নিশাতের। চোখ খুলে তাকিয়ে দেখে আশিক ওকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। নিশাত নিজের একটা হাত আশিকের হাতের উপর রাখতেই চমকে ওঠে। তারপর আশিকের কপালে, গালে, গলায় হাত ছুঁয়ে দেখে আশিকের গা জ্বরে পড়ে যাচ্ছে। এখন আমি কি করব? ওনার তো গায়ে প্রচন্ড জ্বর, মাথায় জলপট্টি দিতে হবে। নিশাত আশিকের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। আশিক ছাড়ছে না, বিড়বিড় করে কিছু একটা বলছে। এভাবে হলে চলবে না। নিশাত অনেক কষ্টে আশিকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। রান্নাঘর থেকে একটা বাটি এনে রুমাল ভিজিয়ে আশিকের কপাল বরাবর ভিজিয়ে দিচ্ছে। জ্বর যেন কমার নামই নেই। অনেকক্ষণ জলপটি দেওয়ার পর ড্রয়ার খুলে একটা ওষুধ বের করে আশিককে ধরে খাইয়ে দেয়। আশিকের শরীর প্রচন্ড বেগে কাঁপছে। নিশাত আশিকের গায়ে কাঁথা টেনে দেয়, তারপরও কাজ হয় না। এবার আলমারি থেকে 2টা কম্বল নামিয়ে আশিকের গায়ে দেয়, কিছুতেই যেন কাজ হচ্ছে না। এবার নিশাত নিজে কম্বলের ভেতর ঢুকে আশিককে জড়িয়ে ধরে। আশিক নিশাতকে নিজের ভেতর যেন ঢুকিয়ে ফেলবে। সকালে ঘুম ভাঙতেই আশিক নিজেকে নিশাতের বুকে আবিষ্কার করে। গত রাতের কথা মনে করেই আলতো হাসে। নিশাত একটু নড়ে চড়ে উঠতেই আশিক আগের মতো চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে পড়ে থাকে। নিশাত চোখ খুলে প্রথমে আশিকের কপালে হাত ছোঁয়, জ্বর নেই। কাল রাতে কি ভয়টাই না পেয়েছিল নিশাত। এবার আশিকের থেকে সরে আসতেই আশিক শক্ত করে জড়িয়ে ধরে নিশাতকে। নিশাত উঠতে না পেরে ওভাবেই আবার ঘুমিয়ে পড়ল। আজ আদিলের গায়ে হলুদ।
নিশাত আর আশিক সকালেই চলে এসেছে নিশাতদের বাসায়। ওদের সাথে মাহিরাও এসেছে। মামুন চৌধুরী আর তাহমিনা চৌধুরী বিয়ের দিন আসবেন। নিশাত ছোটাছুটি করছে একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা, সবকিছুর তদারকি করছে। লাইটিং কিভাবে করবে, কোন জায়গায় কোন ফুল দিয়ে সাজাবে, সবকিছু ডেকোরেশনের লোকেদের বুঝিয়ে দিচ্ছে নিশাত। আশিকও এটা ওটা করছে। আবার একটু পরপর নিশাতকে এসে দেখে যাচ্ছে। নিশাত আশিককে ডেকে বলল, এই যে শুনুন। আশিক বুকের ভেতর ধক করে উঠল, হৃদস্পন্দন বেড়ে গেছে। উফ, এই মেয়েটা মনে হয় আমাকে হার্ট অ্যাটাক করিয়ে মেরেই ফেলবে। এত মিষ্টি করে কেউ ডাকে? কি হলো, শুনতে পাচ্ছেন না? সে কখন থেকে ডাকছি। বলছিলাম কি, একটু পর তো হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ভাইয়াকে কোথাও দেখছি না, একটু ভাইয়াকে ডেকে বলুন তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। সাথে আপনিও রেডি হয়ে নিন। দেখো, তোমার ভাই হয়তো লুকিয়ে বউয়ের সাথে ফোনে প্রেমালাপ করছে। আমার ভাই তো প্রেমালাপ করতে পারে, আপনি তো সেটাও পারেন না। তারপর ওখান থেকে চলে যায় আশিক। কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে আনমনে বলে উঠল, এটা কি আমাকে গ্রিন কার্ড দিয়ে গেল নাকি? তারপর মাথা চুলকে মুচকে এসে ওঠে। আদিলকে রেডি করে স্টেজে নিয়ে এসেছে ওর বন্ধুরা। হলুদ পাঞ্জাবি, সাদা পায়জামা, চুলগুলো জেল দিয়ে সেট করা, ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, অনেকটা হিরোর মতোই লাগছে। আশিকেও রেডি হয়ে নিয়েছে। ও আজকে হলুদ পাঞ্জাবি পরেছে, সাদা কালো প্যান্ট। নিশাত এখনো আসছে না দেখে আশিক নিশাতের রুমের দিকে হাঁটা ধরলো। দরজাটা লক করা, তাই আশিক নক করে উঠলো। ভেতর থেকে নিশাতের আওয়াজ, কে? আমি? আমার এখনো শাড়ি পরা হয়নি, আপনি এখন যান। তাড়াতাড়ি আসো। বলেই আশিক স্টেজের কাছে চলে এলো। বেহা মেয়েগুলো আশিককে চোখ দিয়ে গিলে খাচ্ছে। কেউ কেউ তো আশিকের আশপাশ ঘিরে রেখেছে। স্টেজের কাছে এসে এগুলো দেখে নিশাতের গা দিয়ে আগুন বের হচ্ছে। বেদ্যপ মাইয়া, আমার জামাইরে তোকে চোখে পড়ে আর বলে দেখোস না চোখে। কথাগুলো মনে মনেই বলল নিশাত। তারপর আশিকের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনাকে আমি সারা বাড়ি খুঁজছি, আর আপনি এখানে কি করছেন? আর এই যে আপুরা অন্যের জামাই দিকে চোখ দেন কেন? হ্যাঁ, দুনিয়ায় আপনাদের জন্য ছেলের অভাব পড়েছে? একটা বিবাহিত পুরুষকে যেভাবে ঘিরে রেখেছেন। মেয়েগুলো নিশাতের কথায় বেশ লজ্জা পেল। ওরা তো আর জানতো না আশিক বিবাহিত। তারপর সবাই স্থান থেকে কেটে পড়ে। এবার নিশাত আশিকের চুলগুলো এলোমেলো করে দেয়। পাঞ্জাবের একটা বোতাম খোলা ছিল, সেটাও আটকে দিয়ে বেশ ঝাঁঝালো কণ্ঠে আশিককে বলল, এত সুন্দর করে সেজে গুজে থাকতে কে বলেছে আপনাকে? হ্যাঁ, আমি বলেছি? তারপর ওখান থেকে চলে যায়। আশিক এতক্ষণ চুপচাপ নিশাতের কার্যক্রম দেখছিল। সকাল থেকে এরকম উদ্ভট ব্যবহারের কারণ এখন উপলব্ধি করতে পারলো। তার মানে আমার বউটাও আমার প্রেমে পড়ে গেছে। এবার শুধু বলার অপেক্ষা। বলেই ঠোঁটের কোণে লম্বা হাসির রেখা ফুটিয়ে তোলে আশিক। একে একে সবাই হলুদ লাগাচ্ছে আদিলকে। প্রথমে আদিলের মা বাবা, পরে মুরব্বীরা হলুদ লাগিয়েছে, এখন ছোটদের পালা। আদিলের বন্ধুরা হলুদ দিয়ে আদিলকে পুরো ভূত বানিয়ে ফেলেছে। বেচারা কিছু করতেও পারছে না। অপেক্ষা আছে কবে তার এরকম সময় আসবে। এখন তো ফাজিলগুলো মুখে মেখেছে, আদিল ডিরেক্ট গোসল করিয়ে দেবে। এবার নিশাতের পালা। নিশাত হলুদ নিয়ে আলতো হাতে ভাইয়ের গালে হলুদ ছোঁয়ায়। তারপর স্টেজ থেকে নেমে ছাদের এক কোণে গিয়ে দাঁড়ায়। হঠাৎ কোমরে ভেজা কিছু ছোঁয়া পেয়ে চমকে উঠলো নিশাত। পিছনে ঘুরে আশিককে দেখলো দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। এবার নিশাত কোমরে হাত ছুঁয়ে সামনে এনে দেখলো হলুদ লেগে আছে। দেখে কটমট দৃষ্টিতে তাকালো আশিকের দিকে। আশিক ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যেতে লাগলো। নিশাত পেছন থেকে আশিকের হাত শক্ত করে চেপে ধরে নিজের হাতে লেগে থাকা হলুদ আশিকের গালে পাঞ্জাবিতে লেপটে দেয়। এবার নিশাত ব্রুকুটি করে ডেবিল হেসে বলল, কেমন লাগে? আশিক নিশাতের কোমর জড়িয়ে নিজের দিকে একটু টেনে নিয়ে বলল, এরকম করে যদি বউয়ের হাতের ছোঁয়া পাওয়া যায় তাহলে ব্যাপারটা বেশ ভালোই লাগে। তারপর নিশাতের কানে আলতো করে ঠোঁট ছোঁয়। আশিকের ছোঁয়াতে নিশাত কেঁপে ওঠে। আশিককে ধাক্কা দিয়ে কোনো মতে ওখান থেকে সরে আসে। নিশাতের এভাবে ছুটে চলে যাওয়ার দিকে তাকিয়ে আশিক হেসে ফেলে। এদিকে মাহিরা রিজুর সাথে ভিডিও কলে কথা বলতে বলতে শেষ। বেচারা ভেবেছিল রিজু আদিলের বিয়েতে আসবে, তখন দুজনে চুটিয়ে প্রেম করবে। বিধিবাম রিজু সিলেট তার বোনের বাসায় বেড়াতে গেছে, তাই আর বিয়েতে আসা হলো না, প্রেমও করা হলো না। আদিলের এক হাতে মেহেদি দিয়ে দিচ্ছে নিশাত, অন্য হাতে নিশাতের কাঁধে। নিশাতের প্রচুর খিদে পেয়েছে, খিদে পেট চোচো করছে। মেহেদি লাগানোর মাঝ পর্যায়ে তাই উঠতেও পারছে না। এদিকে আশিক প্লেটে খাবার নিয়ে নিশাতের মুখের সামনে এক লোকমা তুলে বললেন। হা করো। নিশাত আশিকের দিকে তাকিয়ে আবার চারপাশে তাকাচ্ছে। আশিক বলল, এত দিকে না তাকিয়ে খাবারটা খেয়ে নাও। আমি জানি তোমার অনেক খিদে পেয়েছে, তাই চুপচাপ খাও। নিশাত আর দ্বিমত করলো না, এমনিতেই প্রচুর খিদে পেয়েছে। আদিল তাকিয়ে দেখছে। আশিক পরম যত্নে নিশাতকে খাইয়ে দিচ্ছে। এরকম একজনকেই তো চেয়েছিল নিজের বোনের জন্য, যে কিনা তার ছোট্ট করে সব খেয়াল রাখবে, কেয়ার করবে। এসব ভেবে একটা প্রশান্তির হাসিতে আদিল
নিশাতের খাওয়া শেষে আশিক পরম যত্নে নিজের রুমাল দিয়ে নিশাতের মুখ মুছে দেয়। চলে যেতে নিলেই নিশাত বলল, আপনিও এখন খেয়ে নিন, অনেক রাত হয়েছে আর আমি মাহিরাকে খাবার দিয়ে এসেছি। উত্তরে আশিক মুচকি এসে চলে গেল। বিয়ের দিন। একটু পরে বরযাত্রী বেরিয়ে পড়বে মেয়ে পক্ষের বাড়ির উদ্দেশ্যে। সবাই রেডি হয়ে গাড়ির কাছে এসে দাঁড়ালো। আশিক আজকে একটা কালো কালার প্যান্ট, গাঢ় খয়েরি রঙের টি শার্ট, উপরে কালো ব্লেজার পরেছে, হাতে সিলভার কালার ঘড়ি পরেছে, চুলগুলো স্পাইক করা, গালে খোঁচা খোঁচা দাড়ি, মুখে লেগে আছে মিষ্টি হাসি। আশিকের চোখ পড়লো দরজা দিয়ে নেমে আসা নিশাতের দিকে। আশিক হাঁ করে তাকিয়েছে নিশাতের দিকে। নিশাত গাঢ় খয়েরি রঙের একটি শাড়ি পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি, হাতে খয়েরি কাচের চুড়ি, চুলগুলো মাঝখানে সিঁথি করে পেছন দিকে একটা খোপা করে তাতে 3টা তাজা গোলাপ গেঁথে দিয়েছে। মুখে হালকা মেকআপ, ঠোঁটে খয়েরি লিপস্টিক, আর চোখে মোটা করে কাজলও পড়েছে। আশিক তো ঘোরের মধ্যে চলে গেছে। নিশাতের দূর থেকে আশিককে তাকিয়ে দেখছে। কি সুন্দর লাগছে আশিককে। তারপর আশিকের সাথে চোখাচোখি হতেই নিজের চোখ নামিয়ে নেয় নিশাত। একে একে সব গাড়ি ছেড়ে দিয়েছে। নিশাত, আশিক, মাহিরা, ওরা সবার শেষে আশিকের গাড়ি নিয়ে রওনা দেয়। নিশাত ফ্রন্ট সিটে বসেছে আর মাহিরা পেছনের সিটে। আশিক বারবার আর চোখে নিশাতকে দেখছে। নিশাত দেখছে আশিক। রিয়াদের বাড়িতে এসে গেটে আদিলের শালীরা টাকার জন্য ভেতরে ঢুকতে দিচ্ছেন আদিলকে। 10,000 টাকা দিতে হবে। আদিলও তার প্রেয়সীর থেকে দূরে থাকতে চায় না, তাই টাকাটা দিয়েই ঢুকে পড়ে। নিশাত এখানে এসে তাহমিনা চৌধুরী আর মামুন চৌধুরীর সাথে কথা বলে নেয়। আসার সময় তারা বরের পরের গাড়িতে আসায় নিশাত তাদের সাথে কথা বলতে পারেনি, তাই এখন কথা বলে নেয়। কাজী বিয়ে পড়াচ্ছেন। রিয়াকে কবুল বলতে বলল কাজী। রিয়া লজ্জায় চুপ করে আছে। কিছু সময় চুপ থাকার পর ওর মা যখন সায় দিল তখন রিয়া কবুল বলে দেয়। আদিলকে কবুল বলতে বললে আদিল এক নিঃশ্বাসে 3বার কবুল বলে দেয়। এ নিয়ে এক দফা সবাই হেসে নেয়। বেচারি রিয়া লজ্জায় পড়ে গেছে। লোকটার কি একটু লাজ লজ্জা নেই নাকি? বিদায়ের বেলায় রিয়া বাবা মাকে জড়িয়ে অনেক কান্নাকাটি করে। আদিল রিয়ার দিকে টিস্যু বাড়িয়ে দিয়ে ফিস ফিস করে বলল, টিস্যু লাগবে নাকি শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে নেবে? রিয়া কটমট চোখে তাকায় আদিলের দিকে। লোকটা আজ এত বেশরম হয়ে গেল কেন? বিয়ে করে কি লাজ লজ্জায় বিসর্জন দিয়েছে নাকি? আদিল বাসর ঘরে ঢোকার জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু তার বিচ্ছু বোন ও কাজিনরা ঢুকতে দিচ্ছে না। তারা 50,000 টাকা দাবি করেছে। শালীরা তো ভালোই ছিল, এই ভাই বোনগুলো দেখি আমাকে ফকির বানিয়ে ছাড়বে। মনে মনে বলল আদিল। তারপর নিজের ক্রেডিট কার্ডটা নিশাতের হাতে দিয়ে রুমে ঢুকে পড়ে। আদিল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে খাটের দিকে। তারপর রিয়ার ঘুমটা তুলতে গেলেই রিয়া পিছিয়ে যায়। আদিল ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হলো, তুমি কি লজ্জা পাচ্ছ? আজ রাতের পর আর লজ্জা থাকবে না, সব লজ্জা আমি ভেঙে দিব। বলে ঘুমটা তুলতে যায়। আশিক ঘুমটা খুলে এক চিৎকার দেয়। আশিককে দেখে আদিলও চিৎকার দেয়। ভাইয়া, আমার কোনো দোষ নেই, সব দোষ নিশাতের। নিশাতি আমাকে জোর করে এখানে বসিয়ে দিয়ে গেছে। একদমই বলে শেষ করলো আশিক। পরনের শাড়িটা ছুঁড়ে ফেলে রুম থেকে বেরিয়ে যায়। নিশাত আর রিয়া দরজার পাশে দাঁড়িয়ে অট্টহাসিতে ফেটে পড়ে। আদিল চোখ রাঙিয়ে তাকাতেই নিশাত রিয়াকে রুম দিয়ে বেরিয়ে যায়। বেচার আদিল প্রচন্ড লজ্জা পেয়েছে। নিজের ছোট বোনের হাজবেন্ডকে কিনা বউ ভেবে কিসব বলছে। ভাগ্যিস উল্টাপাল্টা কিছু করেনি। হাসতে হাসতে নিশাত রুমে এসে দেখে আশিক মুখ ফুলিয়ে বসে আছে। আশিককে মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে নিশাত জিজ্ঞেস করলো, কি হয়েছে? মুখটাকে এরকম বাংলায় স্বাদ বানিয়ে রেখেছেন কেন? হ্যাঁ, সব হয়েছে তোমার জন্য। আদিল ভাইয়া না জানি কি ভাবছে। ছি, আমি কিনা বড় শালার বাসরে বাগড়া দিতে গিয়েছিলাম। প্যারা নাই, চিল। ভাইয়া কিছুই মনে করবেন না আপনার ব্যাপারে। ভাইয়া ভালো করে জানি এগুলো তার বোনের কাজ। সিরিয়াসলি, যেসব কাজ বন্ধুদের করার কথা সেগুলো কিনা ছোট বোন করছে। হাউ ডিজিটাল সিস্টার। বলেই নিশাত শটান হয়ে শুয়ে পড়লো। আশিকও নিশাতকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। নিশাতের কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। নিশাত অস্পষ্ট কণ্ঠে বলল, কি করছেন? চারুন। চুপচাপ ঘুমাতে দাও। সারাদিন আমাকে দিয়ে আকাম কুকাম করানোর শাস্তি এটা। বলে আশিক নিশাতকে আরো শক্ত করে জড়িয়ে নিল। নিশাত নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সফল হচ্ছে না। অনেক ধস্তাধস্তির পরও যখন আশিকের সাথে পারলো না, তখন চুপ করে যায়। আশিক পিঞ্চ মেরেই বলল, কি শক্তি শেষ? শুধু শুধু শক্তিটুকু খরচ করলে? নিশাত রেগে কথা বলতে পারছে না। ইচ্ছে তো করছে বেটার চুলগুলো ছিঁড়ে টাক বানিয়ে ফেলি। ওভাবেই ঘুমিয়ে পড়ে আশিক আর নিশাত। এদিকে আদিল রক্তচক্ষু নিয়ে রিয়ার দিকে এগোচ্ছে। রিয়া ভয় পেঁচাচ্ছে। এক পর্যায়ে রিয়ার দেয়ালের সাথে পিঠ ঠেকে যায়, আর পেছানোর জায়গা নেই। আদিল রিয়ার দু বাহু শক্ত করে চেপে ধরে বলল, আমার সাথে মজা করা, তাই না? দেখাচ্ছি মজা করার ফল।
বলেই রিয়াকে কোলে তুলে নেয়। রিয়া শক্ত করে আদিলের শার্ট খামচে ধরে। তারপর রিয়া আর আদিল হারিয়ে যায় ভালোবাসার অতল সমুদ্রে। সকাল সকাল নিশাতের ঘুম ভাঙে দরজার কড়াঘাতে। বিরক্তিতে নিশাতের কপাল কুঁচকে যায়। এত সকালে কে দরজা ধাক্কাচ্ছে? আশিকের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে বিরক্তি নিয়ে দরজা খুলে নিশাত। দরজা খুলে নিশাত অবাক হয়ে তাকিয়েছে, কারণ দরজার সামনে মাহিরা দাঁড়িয়েছে। এত সকালে এই মেয়ে এখানে কি করছে ভেবেই কপাল কুঁচকে যায় নিশাতের। কুচকানো কপাল শীতল না করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মাহিরা, তুমি এত সকালে এখানে, কোনো দরকার? মাহিরা আমতামতা করিয়ে বলল, আই এম সরি ভাবি, এত সকালে তোমাদের ডিস্টার্ব করলাম। আসলে কালকে রাতেই আসতাম, বেশ রাত হয়ে যাওয়ায় আসেনি। ঘুরিয়ে পেঁচিয়ে না বলি সোজা সাপটা বলো, কি বলতে চাও? রিজু আমার সাথে ব্রেকআপ করেছে কাল রাতে, ছবি দেই নেই বলে। আমি বলেছি সুন্দর করে এডিট করে কালকে দেব, ও শুনলই না। বলে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলে মাহিরা। নিশ্চাত আবার প্রচন্ড বিরক্ত। সামান্য একটা ব্যাপার নিয়ে ওর আরামের ঘুমটা নষ্ট করলো, অসহ্য। কিন্তু মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, তুমি ছবিগুলো এডিট করে এখনই পাঠিয়ে দাও, দেখবে রিচুর রাগ পানি হয়ে গেছে। সত্যি বলছো তো ভাবি? হ্যাঁ সত্যি বলছি, যাও তাড়াতাড়ি। মাহিরা চলে যেতে নিশাত দরজাটা ঠাস করে বন্ধ করে দিয়ে শুয়ে পড়ে। এই মেয়ের আর কাজ নেই, এই সামান্য বিষয়ে কেউ প্যানিক করে। সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। নিশাত আশিকের পাশে বসেছে, আদিল রিয়ার পাশে। রিয়া খাবার সার্ভ করতে গেলেই মিসেস জামান রিয়াকে খেতে বসিয়ে দেয়। উনি বলেন, সংসারটা তো তোমারই, এসব কাজ পরেও করতে পারবে। আগে কিছুদিন নিজেকে সময় দিয়ে সবার সাথে নর্মাল হও। মিসেস জামানের কথায় রিয়ার মায়ের কথা মনে পড়ে যায়। এখানে এসেও আরেকটা মা পেল। সবার খাওয়া শেষ, যে যার কাজে চলে গেল। কোত্থেকে মাহিরা দৌড়ে নিশাতকে জাপটে ধরে গালে একটা চুমু দিয়ে কানে কানে বলে, থ্যাংক ইউ ভাবি, রিজুর রাগ কমে গেছে ছবি দেওয়ার পর। তারপর নিশাতকে ছেড়ে দিয়ে খুশি মনে উপরে চলে যায়। মাহিরার কাণ্ডে নিশাত মুচকে হাসে। পাগলি মেয়ে একটা। কিছুদিন পর নিশাতের বাসা থেকে সবাই এসেছে। কিছুদিন হলো নিশাত আর আশিকের সম্পর্ক এখন অনেকটাই স্বাভাবিক। দুজনেই দুজনের জন্য কিছু একটা ফিল করে, এখন শুধু বলার অপেক্ষা। আশিক আজ অফিসে যায়নি, নিশাতকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। সারাদিন ঘোরাঘুরির পর আসার পথে একটা মেয়ে দৌড়ে এসে আশিককে জড়িয়ে ধরে। আশিক মেয়েটিকে ছাড়িয়ে বলল, কেমন আছো? ভালো। এতদিন কোথায় ছিলে তুমি? জানো কত খুঁজেছি তোমায়। নিশাতের চোখের কোণে পানি চিকচিক করছে। আশিক মেয়েটার সাথে বেশ হাসি খুশি ভাবেই কথা বলছে। দেখে মনে হচ্ছে এখানে নিশাত নামের কেউ নেই। নিশাত ভাবলো আশিক হয়তো মেয়েটাকে ভালোবাসে, তো ওদের মাঝে না থাকাটাই বেটার হবে। নিশাত ওখান থেকে চলে এলো। আশিক বলল, আমিও তো আর তোমার দেখা পাইনি। তোমার সাথে মেয়েটি কে ছিল? ও নিশাত, মিট মাই ওয়াইফ। এ কি, নিশাত কোথায় গেল? নিশাত, নিশাত। ও তোমার ওয়াইফ মেবি ভুল বুঝেছে আমাদের দেখে, তাই হয়তো চলে গেছে। এনিওয়ে, আমার বিয়ে সামনের মাসে 2 তারিখ। ছেলে আমেরিকায় সেটেল, বিয়ের পর আমাকেও নিয়ে যাবে। তোমার ওয়াইফকে নিয়ে আসবে কিন্তু। অবশ্যই আসবো। আচ্ছা আমি যাই, হ্যাঁ? মেয়েটা বড্ড অবুঝ, মানাতে হবে। বাই। নিশাত একটা অটো ধরে বাড়ির সামনে এসে থামলো। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে নিশাত। আশিক দ্রুত গতিতে ড্রাইভ করছে। মেয়েটা নিশ্চয়ই কেঁদে কেটে সমুদ্র বানিয়ে ফেলেছে। এতক্ষণ আশিক যে মেয়েটির সাথে কথা বলছিল সে আশিকের কলেজ ফ্রেন্ড। এতদিন যোগাযোগ থাকলেও বেশ কয়েক মাস কোনো যোগাযোগ নেই। ওরা একে অপরকে কলেজ লাইফ থেকেই তুমি বলে এসেছে। আগের অভ্যেস ছাড়তে পারেনি, তাই এখনো তুমি করেই বলে। আশিক বাসায় এসে হন্তদন্ত হয়ে রুমে ঢুকে। আশিকের কলেজে মোচড় দিয়ে ওঠে, কারণ নিশাত 2 হাঁটু ভাঁজ করে হাঁটুতে মাথা ঠেকিয়ে কান্না করছে। আশিক ধীর গতিতে নিশাতের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। নিশাতের মাথা তুলে 2 হাতে আলতো করে নিশাতের গাল চেপে ধরে। নিশাত নিজেকে আশিকের থেকে ছাড়ানোর চেষ্টা করে কান্না জড়িত গলায় বলে উঠল, জানুন আমাকে, এখান থেকে যান। কেন এসেছেন এখানে? সরুন আমার সামনে থেকে। এই মেয়ে, তুমি কেন বোঝো না আমার মনের কথা? তুমি কি সত্যি এতদিনও বুঝতে পারোনি আমি কি চাই? তোমার একটিবারের জন্যও মনে হয়নি আমি তোমাকে ভালোবাসি? আশিকের কথায় নিশাত ছল ছল চোখে তাকায় আশিকের দিকে। আশিক বলল, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। কখন কিভাবে ভালোবেসেছি জানি না। যদি বলো কেন ভালোবাসি সেটাও জানি না। কারণে অকারণে ভালোবাসি। আমার জীবনের শেষ মুহূর্তটাও তোমার সাথে কাটাতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগটা দিবে? তাহলে ওই মেয়েটা কে ছিল? আর কেন আপনাকে জড়িয়ে ধরলো? ও আমার ফ্রেন্ড। অনেকদিন পর দেখা হয়েছে তো, তাই আবেগটাকে কন্ট্রোল করতে পারিনি। আমরা একে অপরকে কলেজ লাইফ থেকেই তুমি বলে সম্বোধন করে এসেছি, তাই এখনো তুমি বলি। আরেকটা কথা, ওর বিয়ে ঠিক হয়েছে। সামনের মাসেই বিয়ে। তোমাকে আর আমাকে ইনভাইট করেছে। এবার নিশাত আশিককে জাপটে ধরে ফুফিয়ে ফুফিয়ে কাছে আর বলছে,
আমিও আপনাকে ভালোবাসি। তাই তো ওই মেয়েটার সাথে আপনাকে দেখে আমার খুব রাগ হয়েছিল। আশিক যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। নিশাত ওকে ভালোবাসি বলেছে। তাই আশিক বলল। কি বলেছিলে আবার বলো। নিশাত এবার বেশ লজ্জা পেল। আশিক বলল। কি হলো বলছো না কেন? আমি কিন্তু শুনিনি তুমি কি বলেছো। নিশাত মিইয়ে যাওয়া কণ্ঠে আবারও বলল। আমি আপনাকে ভালোবাসি। আশিক যেন হাতে চাঁদ পেল। ও নিশাতকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল। কিছুক্ষণ পর আশিক আদুরে কণ্ঠে বলল। নিশাত, হুম? আমি যদি আজ তোমাকে একেবারে নিজের করে চাই, আমার ভালোবাসায় তোমাকে রাঙাতে চাই, তাহলে কি খুব ভুল হবে? নিশাত পারছে না লজ্জায় মাটির সাথে মিশে যায়। ও আশিককে আরেকটু শক্ত করে আঁকড়ে ধরে। আশিক তার উত্তর পেয়ে গেছে। সে নিশাতকে পাজা কোল করে খাটের দিকে এগিয়ে যায়। নিশাত লজ্জায় আশিকের বুকে মুখ লুকায়। আজ পূর্ণতা পাবে দুটি হৃদয়ের ভালোবাসা। একে অপরকে সম্পূর্ণ উজাড় করে দিয়ে ভালোবাসা খুঁজে নিক তাদের পূর্ণতা। সকালে নিশাতের ঘুম ভাঙতেই ড্রেসিং টেবিলের আয়নার সামনে আশিককে দেখতে পায়। মাত্রই শাওয়ার নিয়ে এসেছে, হাত দিয়ে চুলের পানি ঝাড়ছে। নিশাত কাঁথা দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছে। ওর কাল রাতের কথা মনে হতে প্রচন্ড লজ্জা লাগছে। আশিক আয়নার দিকে তাকিয়েই বলল। কাল রাতে এত কিছুর পরেও আমি তোমার লজ্জা ভাঙতে পারলাম না, আফসোস। নিশাত এবার আরো লজ্জা পেল। আশিক একটানে কাঁথাটা সরিয়ে নিশাতের ওপর আতশো হয়ে শুয়ে পড়ে। নিশাতের যেন যায় যায় অবস্থা, বেচারি উঠতেও পারছে না। আশিক নিশাতের ছটফটানি দেখে নিশাতের অধর যুগল দখল করে নেয়। নিশাতের দম বন্ধ হয়ে আসছে। আশিককে সরানোর চেষ্টা করছে, না পেরে আশিকের বুকে কিল ঘুষি মারতে শুরু করলো। আর কিছুক্ষণ এভাবে থাকলে মরেই যাবে। পাক্কা 2 মিনিট পর আশিক নিশাতকে ছাড়লো। ছাড়া পেতেই নিশাত এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আশিক হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। নিশাত তো ওয়াশরুমে জামা কাপড় আনেনি। এখন কি হবে? এখন রুমেও যেতে পারবে না নিশাত, কারণ ওর পরনে শুধু আশিকের টি শার্ট। এদিকে আশিক বেশ আয়েশ করেই খাটে হেলান দিয়েছে আর মিটিমিটি হাসছে, কারণ নিশাত জামা কাপড় ছাড়াই ওয়াশরুমে ঢুকে গেছে। নিশাত কি করবে ভেবে পাচ্ছে না। দূর, শাওয়ারটা নিয়ে নেই, এরপর যা হওয়ার হবে। নিশাত শাওয়ার নিচ্ছে আর গুনগুন করে গান গাইছে। একবার ফ্লোরে তাকাচ্ছে, তো একবার পানির ট্যাপের দিকে তাকাচ্ছে, আবার আয়নায় নিজের দিকে তাকাচ্ছে। হঠাৎ ঘাড়ের দিকে এই দাগটা নজর পড়তেই লজ্জায় মিয়ে গেল নিশাত। ইস, কি লজ্জা! কাল রাতের কথা মনে পড়তে নিশাত যেন আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকাতেও লজ্জা পাচ্ছে। দুহাত দিয়ে মুখ ঢেকে নিল নিশাত। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন নিশাত ওয়াশরুম থেকে বেরোচ্ছে না, কি করছে কি মেয়েটা এতক্ষণ? তারপর আশিক বার কয়েক নিশাতকে ডাকলো, কিন্তু সাড়া পেল না। এবার দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। নিশাত ভেতর থেকে চিৎকার করে বলছে। কি সমস্যা আপনার? হ্যাঁ, দরজা ধাক্কাচ্ছেন কেন? শান্তিতে কি গোসলও করতে দিবেন না? আশিকের মাঝে বিটে গেল। এতক্ষণ ধরে ডাকছে, সাড়া দিচ্ছে না, এখন আবার উল্টো ডাক দেখাচ্ছে। আশিক কিছুটা শক্ত কণ্ঠে বলল। এতক্ষণ লাগে গোসল করতে? তাড়াতাড়ি বের হও। আমার জামা কাপড় দেন আগে, তারপর বের হব। আশিক যেন এই কথাটা অপেক্ষাই ছিল। মুখে দুষ্ট হাসি নিয়েই বলল। আমি পারবো না, তুমি এসে নিয়ে যাও। নিশাত মনে মনে বলতে লাগলো। বেটা বদের হাড্ডি, তুই যে এরকম কিছুই বলবি সেটা আমার আগে থেকেই জানা। এবার দেখ আমি কি করি। কিছুক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে আশিক আবারও দরজা ধাক্কাতে যাবে, ভেতর থেকে জোরে কিছু পড়ার শব্দ হলো। সাথে সাথে ভেসে এলো নিশাতের চিৎকার। আশিক বিচলিত কণ্ঠে বলল। নিশাত, নিশাত কি হয়েছে? তুমি ঠিক আছো তো? দরজা খোলো। পরে গিয়ে ব্যথা পেয়েছি, আপনি জামা কাপড় দিন, আমি বেরিয়ে আসছি। ও মা গো! তুমি একটু কষ্ট করো, আমি আসছি জামা কাপড় নিয়ে। না না, মানে আপনাকে আসতে হবে না, আপনি শুধু জামা কাপড় দিয়ে দিন, আমি বেরোবো, আমার কষ্ট হচ্ছে। আশিকার কথা না বলে দরজা হালকা খুলে নিশাতের হাতে জামা কাপড় দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে নিশাত চেঞ্জ করে বেরিয়ে আসলো। কি সুন্দর হেলে দুলে হাঁটছে নিশাত। আশিক হন্তদন্ত হয়ে নিশাতের পা চেক করছে। দেখি কোন পায়ে লেগেছে। পায়ে আবার কি হবে? কি হবে মানে? তুমি না পড়ে পায়ে ব্যথা পেলে? নিশাত ফেক করে হেসে দিয়ে বলল। ঢপ দিলাম, এসব না করলে তো আপনি আমাকে জামা কাপড় দিতেন না। এরপর নিশাত হলরুমে চলে গেল। আশিক বোকার মতো চেয়ে রইল কিছুক্ষণ, তারপর নিজেই নিজের কপাল চাপড়ে বলল। হায়রে আশিক, এতদিনেও এই মেয়েকে চিনলি না? ব্রেকফাস্ট শেষে নিশাত আশিক দুজনেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। লুকিং গ্লাসে নিশাতের নজর যেতেই দেখলো ওর গলার ঘাড়ের বাইরের দাগগুলো দেখা যাচ্ছে, যেগুলো গতকাল রাতে আশিক দিয়েছিল। নিশাত আটকে ওঠেন। কলেজে গিয়ে এগুলো দেখা গেলে তো প্রচন্ড লজ্জায় পড়তে হবে। এইসব ভেবে ওনা দিয়ে ভালোভাবে নিজেকে আবৃত করে নিল নিশাত। নিশাতের অবস্থা দেখে আশিক মিটিমিটি হাসছে। শেষে বেশ শব্দ করে হাসলো। নিশাত আশিকের হাসির কারণ খুঁজে না পেয়ে ব্রু কুচকে তাকালো আশিকের দিকে। আশিক দুষ্ট হেসে বলল।
সবাইকে তো দেখতে হবে তোমার হাজবেন্ড তোমায় কতটা ভালোবাসে। নিশাতের মাথা যেন ধপ করে আগুন জ্বলে উঠলো। একে তো নিজে নিশাতেরই হাল করেছে, এখন আবার পিঞ্চ করে কথা বলছে। নিশাত দাঁতে দাঁত চেপে বলল, সবাইকে দেখানো উচিত, রাইট? আশিক মাথা নাড়ালো। নিশাত এবার আশিককে গাড়ি থামাতে বলল। আশিক গাড়ি না থামিয়ে জিজ্ঞেস করলো, কেন? আপনি গাড়ি থামাবেন কি না? আশিক গাড়ির গতি কমিয়ে গাড়ি থামায়। গাড়ি থামাতেই নিশাত ঝাঁপিয়ে পড়ে আশিকের উপর। আশিকের ঠোঁট কামড়ে দিয়ে সরে আসে। এরপর বলে, সবার দেখা উচিত আশিকের বউ তাকে কত ভালোবাসে। আশিক থম মেরে বসে রইল। ও ভাবতেই পারেনি নিশাত এরকম একটা কাজ করবে। এরপর আশিক নিশাতের কোমরে এক হাত ও ঘাড়ের পেছনে এক হাত দিয়ে নিশাতের ঠোঁট দুটো আঁকড়ে ধরে। নিশাত প্রথমে ছাড়তে চাইলো, পরে আশিকের সাথে রেসপন্স করে। মিনিট দুয়েক পর আশিক নিশাতকে ছেড়ে দিতেই নিশাত জোরে জোরে শ্বাস নিতে থাকে। আশিক মুচকে সে গাড়ি স্টার্ট দেয়। একদিন হঠাৎ আমার সবকিছু অন্ধকার হয়ে গেল, সবকিছুই ঝাপসার এলোমেলো লাগছে। হুট করেই চোখ দুটো বুঝে এলো, আমি ঢলে পড়ছি। আশিক চিৎকার করে নিশাত বলে আমাকে ধরলো, আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই হাতে স্লাইন ঝুলিয়ে রেখে দিল। সবাই বাইরে চলে গেল আশিক ছাড়া। আমি আশিকের দিকে তাকিয়ে আছি, তার চোখের কোণে পানি কিন্তু মুখে হাসি দেখে আমি মৃদুস্বরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমার অবস্থাতেই উনি আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, আমি আজ অনেক খুশি। পৃথিবীর শ্রেষ্ঠ সুখ আজ তুমি আমায় দিয়েছ। বিশ্বাস করো, জীবনে আমি আর এরকম খুশি হইনি। আমি ফেল করে তাকিয়ে আছি। আশিকের কথার আগা মাথার কিছুই বুঝলাম না। আমাকে তাকিয়ে থাকতে দেখে আশিক বলল, আমি বাবা হতে চলেছি, আর তুমি মা। আশিকের কথা শুনে চোখ দুটো পানিতে ভরে উঠল। এটা দুঃখের নয়, সুখের কান্না। নিজের হাতটাকে পেটের উপর রেখে ডুকরে কেঁদে উঠলাম। আশিক আমাকে আবারও নিজের সাথে জড়িয়ে নেয়। বাড়িতে আজ আনন্দের বন্যা। একসাথে দুটো খুশির খবর, মাইশা আপুরও সন্তান হয়েছে। 3 দিন পর ডিসচার্জ করবে। মা আর শাওন ভাইয়া হাসপাতালে থাকবে এই 3 দিন। আশিক আমাকে নিয়ে বাসা চলে এলেন। মা মাহিরাকে বারবার সাবধান করে দিয়েছে আমি যাতে কোনো কাজ না করি। রান্নার জন্য কাজের লোক আছে, আর বাকিটুকু যেন মাহিরা করে নেয়। মাহিরাও মায়ের কথায় সম্মতি জানায়। হসপিটাল থেকে বাসে পৌঁছে আশিক আমাকে কোলে তুলে নিয়ে যায়। কি করছেন কি? ছাড়ুন, আমি নিজেই যেতে পারবো। চুপচাপ থাকো, এখন থেকে তোমার কোনো কথাই চলবে না। তাই কথা না বলাটাই তোমার জন্য শ্রেয়। নিশাত তো আর কিছু বলল না। ও ভালো করেই জানে আশিক ওকে ছাড়বে না। রুমে গিয়ে নিশাতকে সাবধানে খাটে শুয়ে দিল আশিক। এখানে বসে থাকবে, একদম নড়াচড়া করবে না। আমি আসছি। নিশাত মনে মনে বলল, এখন থেকে এরা তোর কোনো কথাই শুনবে না নিশা। তোর কথার কোনো দাম নেই এদের কাছে। আশিক এক প্লেট কাটা ফল নিয়ে আসলো। নিশাত করুণ চোখে আশিকের দিকে তাকিয়েছে। বেবি আসতে না আসতেই অত্যাচার শুরু। আশিক নিশাতকে বলল, এইভাবে তাকিয়ে লাভ নেই, এগুলো সাভার করো। যদি এমনি এমনি না খাও তো আমি অন্য পথ অবলম্বন করতে বাধ্য হব। আশিক ঠিক কি মিন করে কথাটা বলল নিশাতের আর বুঝতে বাকি নেই। তাই চুপচাপ সব ফল খেয়ে নিল। ফল খাওয়া শেষ করতে নিশাতের বাবা মা ভাই ভাবি এলো নিশাতকে দেখতে। মূলত মামুন চৌধুরী আসাদ জামানকে কল করে খুশির সংবাদটা জানায়। ওরা আসতেই আশিক ওদেরকে প্রাইভেসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিশাতের মা বাবা ভাই ভাবি নিশাতকে কংগ্রেস করলো। নিশাতের বাবা মেয়ের মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। 4 বছর পর আজ আশিক ও নিশাতের একমাত্র মেয়ে মিশকাত চৌধুরী ছোঁয়ার 3য় জন্মদিন। পুরো বাড়িটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। মাহিরের বিয়ে ঠিক হয়েছে রিজুর সাথে। রিজু গ্রাজুয়েশন কমপ্লিট করলেই ওদের বিয়ে হবে। মাইশা আপু আর শাওন ভাইয়ের ছেলে মাহিন আরহামের এখন 4 বছর। নিশাতের ভাই ভাবিরাও একটা ফুটফুটে মেয়ে হয়েছে। ওর নাম আদিবা, 2 বছর বয়স। সবাই আজ একসাথে হয়েছে। প্রেগনেন্সির পুরোটা সময় আশিক আমাকে চোখে চোখে রেখেছে। যখন যা আবদার করতাম তাই পূরণ করেছে। মাঝরাতে উঠে কান্না করতাম, আশিক আমাকে বুকে জড়িয়ে না